যে মদ খেয়ে ফ্যাটি লিভার হয়েছে আর যে মদ না খেয়ে ফ্যাটি লিভার হয়েছে, সেম স্ট্রাকচার, কোনো পার্থক্য নাই। ফ্যাটি লিভার রোগী ওদিকে ভাত রুটি ফল ধোঁয়ায় খেয়ে যাচ্ছে, আর ওদিকে ডিমের কুসুম ফেলে দিচ্ছে, ওদিকে ঘি খাচ্ছে না। আর মজার ব্যাপার হচ্ছে এই পরামর্শ মেনে তার রোগ ভালো হচ্ছে না। ফ্যাটটা হচ্ছে তার জন্য সবচেয়ে নিরাপদ খাবার ফ্যাটি লিভার রোগীর জন্য। সবচেয়ে তার জন্য হুমকি হলো ফ্রুক্টোজ। হোমা হেয়ার না জেনে কোনো ডাক্তার, কোনো পুষ্টিবিদ যা বলবে সব ভুল হবে। ফ্যাটি লিভার যাদেরই আছে তাদের হোমা আয়ার মাস্ট করাতে হবে, ভিটামিন ডিও দেখতে হবে, সিআরপি করাতে হবে, সেই অনুযায়ী তাকে খাবার দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে অনেকের আবার ফ্যাটি লিভার উইথ পিসিওডি। ওষুধ, ওমা কি বলে, লিভারের আবার ওষুধ কি লাগবে? ওকে বিশ্রাম দিলেও এমনি ভালো হয়ে যাবে, আপনি তারে আবার কেমিক্যাল দিয়ে গুঁতা মারতেছেন কেন? চর্বি কমানোর ওষুধ খাচ্ছি আর চর্বি ফ্রি খাবার খাচ্ছি। তেল খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না, কুসুম ফালায় দিতে হবে, গরু খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না। তো সামনে কোরবানি আসতেছে, তা আমরা গরু খাসি খাবো না তো কি খাবো? আমরা কি ঘাস লতা পাতা খাবো নাকি? মায়েদের ধারণা যে বাচ্চারা বেশি খাওয়ালে বেশি মেধাবী হবে, ইটস নট ট্রু। ফ্যাটি লিভার থেকে ভালো হইতে হলে অবশ্যই কফি এনামা করতে হবে। আমাদের যারা ফলো করতেছে তারা ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে শাক সবজি মাছ মাংস ডিম তেল ঘি খাইতেছে, ওদিকে রোজা রাখতেছে, ব্যায়াম করতেছে, আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠতেছে, কফি এনামা করতেছে, শ্বাসের 8টা ব্যায়াম করতেছে, রোদে যাচ্ছে, ঘাসে আটতেছে, সে ভালো হয়ে যাচ্ছে। সিস্টেম এটা নাই কেন? সিস্টেম কখনো চায় না রুগী ভালো হয়ে যাক, সিস্টেম চায় রুগী থাকবে, সারা জীবন ওষুধই খাবে, মানে এটার থেকে মুক্তি যেন সে না পায়। ফ্যাটি লিভার যাদেরই আছে আপনারা 09678242404 এই যে স্ক্রিনে দেখানো নাম্বার, এখানে ফোন দিবেন। প্রিয় দর্শক, আপনারা যারাই দেখছেন তাদেরই উচিত হবে ভিডিওগুলো শেয়ার করা, মানুষের কাছে পৌঁছানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আরিফা আক্তার নিপা সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যজ্ঞান অনুষ্ঠানে। স্বাস্থ্যজ্ঞান এই কথাটির মাধ্যমেই আমরা বুঝতে পারি সুস্থতার শুরু হয় সঠিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে আমরা মূলত লাইফস্টাইল জনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বাস্তব কারণ, কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যজ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালালেই বদলে যাবে একটি পরিবার, বদলে যাবে একটি সমাজ। সেই আলোকে সঙ্গী করেই আমাদের এই পথ চলা। প্রিয় দর্শক, আপনার একটি শেয়ার কারো জীবনে স্বাস্থ্য সচেতনতার নতুন আলো জ্বালাতে পারে। কারণ স্বাস্থ্যজ্ঞান শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি সুস্থ জীবনের পথে জাগরণ। তো প্রিয় দর্শক, আপনি নিজেকে ভালোবেসে একটি শেয়ার দিয়ে সুস্থতার আলো ছড়িয়ে দিন, পৌঁছে দিন সকলের ঘরে ঘরে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেই অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। আপনি জানেন কি কোনো রকম ব্যথা, কোনো রকম লক্ষণ ছাড়াই আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে? যে অঙ্গটি আপনাকে প্রতিদিন নিরলসভাবে অভিযোগহীনভাবে কাজ করে যাচ্ছে, সেই অঙ্গটির নাম হচ্ছে লিভার। আজ আমরা আলোচনা করব এমন একটি রোগ নিয়ে যা নীরবে নিঃশব্দে আপনার শরীরে বাসা বাঁধবে, চুপচাপ বেড়ে উঠবে এবং একটা পর্যায়ে পুরো শারীরিক ভারসাম্যকে এলোমেলো করে দিবে, বিপর্যস্ত করে দিবে পুরো জীবনযাত্রাকে। ফ্যাটি লিভার এখন কোনো আর বিরল রোগ নয়, এটি এখন ঘরে ঘরে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে দ্রুত হারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনার লিভার আস্তে আস্তে ঢেকে যাচ্ছে ফ্যাটে, এটা আপনি বুঝতেই পারবেন না, কিন্তু যখন বুঝতে পারবেন তখন আপনার সঙ্গী হবে ডায়াবেটিস, ওবেসিটি, এমনকি লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের মতো ঝুঁকিও। ঠিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব জনপ্রিয় ব্যক্তিত্ব, গবেষক, স্বাস্থ্য সচেতনতার অগ্রদূত ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের সাথে। তিনি বিশ্বাস না, তিনি লক্ষ লক্ষ মানুষকে সুস্থতার পথে ফিরিয়ে এনে প্রমাণ করেছেন সুস্থ থাকতে হলে ওষুধ নয়, আমাদের ফিরে যেতে হবে প্রাকৃতিক জীবনধারায়, বদলে ফেলতে হবে খাদ্যাভ্যাস, জীবনকে নিতে হবে নিয়ন্ত্রণে। তো আসুন কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আজকে তো আমরা খুবই শুনতে সাধারণ মনে হয় ফ্যাটি লিভার, কিন্তু এটার ভয়াবহতা ব্যাপক, ওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কিভাবে এই নিঃশব্দে ধীরে ধীরে এই ভয়াবহ রোগটি আমাদের মাঝে গড়ে ওঠে, এটি যদি একটু বলতেন। এটা হচ্ছে আপনি যেটা বললেন যে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল। তা আমরা না বুঝে যে খাবারগুলো খাচ্ছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে সাদা ভাত। তো এটা খুব সাদা এবং সাদাকে আমরা পবিত্রতার প্রতীক মনে করি। দেখবেন আলেমগণ সাদা পোশাক পরেন, সাদা কবুতরকে আমরা শান্তির প্রতীক হিসেবে দেখি, কিন্তু এই সাদার ভিতরে লুকিয়ে আছে বিষ। তো সাদা ভাত এটা যতই সাদা হোক, এটা অ্যাকচুয়ালি চিনির সিরাপ। বলে এটা কি করে হলো? তার সঙ্গে উইথ কেমিক্যাল মিক্সড আছে। যেমন হাইব্রিড যে ধান, সেখান থেকে আমরা
কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করছি, জমিতে হেভি মেটাল আছে, সঙ্গে থাকছে গ্লাইফোসেট। আর যে ফাইবারটা আমরা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আগে যেমন আমরা ঢেকে ছাটা লাল চাল খেতাম, এখন আমরা খাচ্ছি একদম ধবধবে সাদা ভাত, এবং অনেক ক্ষেত্রে এটাকে মিনি কাট করা হচ্ছে মেশিনে দিয়ে। তো যার ফলে এটার ভেতরে যে কার্বোহাইড্রেট অংশটা এটা এক্সপোজড হচ্ছে, এবং আমাদের শরীরে প্রবেশ করার পরে এটা সুগার স্পাইক করছে এবং সঙ্গে সঙ্গে ইনসুলিন স্পাইকও করছে। তো আমরা তো সবাই সাদা ভাত খাই, সঙ্গে সয়াবিন তেল বা কেউ পরোটাও খাচ্ছে, এবং এই পরোটা মানে যে আটা, জেনেটিক্যালি মডিফাইড গম, ওই সেই কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড, সেই গ্লাইফোসেট আর জমির যে হেভি মেটাল, তার সঙ্গে আবার এই আটার ভিতরে থাকতে হচ্ছে গ্লুটেন। তো এই গ্লুটেন আছে, তারপর আমরা সয়াবিন তেলে এটাকে ভেজে আমরা পরোটা খাচ্ছি। তো আবার সাথে খাচ্ছি হচ্ছে এমন ডিম, যেমন ফার্মের মুরগির ডিম বা চাষের কোনো কিছু যেগুলো ফিট খায়। তো এখন ওই যে ডিমটাও সয়াবিন তেলে আমরা হয় পোস্ট করছি, ভাজি করছি, তারপর সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা এমন একটা তেল যেটা হচ্ছে আপনার এই হেক্সেন, এটা হেক্সেন মানে এটা বোঝাতে হলে প্রিয় দর্শক, এই যে পেট্রোলিয়াম জাতীয় আর কি, মানে ডিজেল, অকটেন, হেক্সেন দ্বারা এক্সট্রাক্ট করা হয়, সঙ্গে হাই প্রেসারে হাই টেম্পারেচারে এটা একটা গাদ, কালো কালো গাদ বের হয়। পরে এটাকে ব্লিচ করা হয়, ডিওডোরেনাইজ করা হয়, নিউট্রালাইজ করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিওয়াক্স করা হয়। তো অ্যাকচুয়ালি এটা ফুল অফ কেমিক্যাল। তো এইটার সঙ্গে ওটা মিক্সড হচ্ছে। তা আমরা সঙ্গে আবার দুধ চাও খাচ্ছি, আর হচ্ছে দুধের ভিতরে যে চিনিটা আছে সঙ্গে, আর আমরা যে চিনিটা খাচ্ছি টেবিল সুগার, তার ভিতরে 50% হচ্ছে গ্লুকোজ, 50% ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজটা অ্যাকচুয়ালি লিভার শুধু মেটাবলাইজ করে, লিভারে যায়। দেন গ্লুকোজ প্রায় আমার শরীরে সবাই ব্যবহার করে, প্রতিটা সেল সবাই গ্লুকোজ ব্যবহার করতে পারে, কিন্তু ফ্রুক্টোজটা আসলে লিভার, মানে শুধু লিভারকে এই লোডটা নিতে হয়। তো এই টেবিল যে সুগার, সেখানে ফ্রুক্টোজ আছে। এছাড়াও আমরা ফল খাচ্ছি পবিত্র মনে করে, প্রচুর ফল খাই, বিশেষ করে আমের সময়। তো একজন আম খাওয়া শুরু করলে দেখা যাচ্ছে যে সে হাঁটি গুনে দেখবে যে 5-7টা খেয়ে ফেলেছে, তার আগে সে টেরই পায় না যে এতগুলো আম খেয়েছে। এরকম কাঁঠাল আছে, এগুলো তাও তো দেশি ভালো। এই অ্যাপেল, এতে অ্যাপেল মানে 3 মাসে পচে না, তার মানে এটা কেমিক্যাল তো আছেই, সাথে ফ্রুক্টোজও আছে। এবং মধু কিন্তু ভালো, খুবই সকল রোগেরই জন্য উপকার, কিন্তু যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা ফ্যাটি লিভার আছে, মধুটা কিন্তু ফ্রুক্টোজ দিচ্ছে। আর ফ্রুক্টোজের কোনো রেগুলেশন নাই, যেমন একটা গ্লুকোজ কোষে ঢোকার জন্য ইনসুলিন পাথওয়ে লাগে, ইনসুলিন দরজা খুলবে, ঢুকবে, ফ্রুক্টোজ ডাইরেক্ট লিভারে চলে যায়, কারো কোনো বাধা দেওয়ার কিছু নেই। তো এই জন্যে এই ফ্রুক্টোজ না বুঝে আমরা ফ্রুক্টোজ ওভারলোড হচ্ছে, সুগার থেকে আসছে, ফ্রুটস থেকে আসছে, মধু থেকে আসছে, তো এরকম। তো এখন এরপরে আমরা দুপুরে হয়তো খাচ্ছি, বা এর মধ্যেও আবার অনেকে নাস্তা করে, মুড়ি খায়, তারপর কেউ কেউ তো বিস্কিটও খায়। এবং মজার ব্যাপার হলো ডাক্তাররা বিস্কিট খেতে বইয়ে লেখে দেয়, মানে এটা ভয়ঙ্কর ব্যাপার, বিস্কিট খেতে নাকি ডাক্তার লিখতে পারে। যাক, তো যেখানে আপনার ভেজিটেবল অয়েল যেগুলো আছে আর কিছু ফ্যাট আছে, ফ্যাট কিন্তু অ্যাকচুয়ালি ভালো আমাদের জন্যে, কিন্তু ট্রান্স ফ্যাট কিন্তু ভালো না। আর যেই ফ্যাটে দেখবেন ভেজিটেবল ফ্যাট, সেটা আরও ভয়ঙ্কর। হ্যাঁ, এগুলো খুবই ভয়ঙ্কর জিনিস। তো এগুলো আমাদের নলেজে নাই। এছাড়া প্রিজারভেটিভ, হ্যাঁ, বিভিন্ন রকম কেমিক্যালসগুলো দেওয়া থাকে বিস্কিটের ভিতরে, আরও অনেক কিছু থাকে। চিনি যদি নাও থাকে তবুও কিন্তু থাকে। হ্যাঁ, তারপরে আছে আপনার প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, যেখানে SOS বলা হয়, সল্ট, অয়েল অ্যান্ড সুগার, এবং এগুলো কোনোটাই ভালো না। এবং হাই ফ্রুক্টোজ যে কর্ন সিরাপ আছে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, যেখান থেকে আপনার অনেক প্রসেসড ফুডে কিন্তু হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে। তা এটার ভিতরে যে ফুল ফ্রুক্টোজ এগুলা, এছাড়া ক্রিসপি ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, অনেক কিছু। সোজা কথা হচ্ছে আমরা ডেইলি যে রুটিন, তার বাইরেও আমরা বুফে খাচ্ছি। এখন যা খাচ্ছি সেটার ভিতর যেগুলো প্রদাহ তৈরি করছে সে ধরনের খাবার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, তারপর কেমিক্যাল ওভারলোড, তারপরে এক্সপোজড আপনার কার্বোহাইড্রেট, ফাইবার নাই যেগুলো, মানে যেমন সাদা ভাত, সাদা রুটি। তো এগুলো সব কিছু মিলে আমরা শরীরের ভিতরে একে প্রদাহ তৈরি করছি। তো হেপাটাইটিস যেমন প্রদাহজনিত রোগ, আর এই যে ফ্যাটি লিভার, এটাকে স্টেটোহেপাটাইটিস বলা হয়, সেটাও প্রদাহজনিতই হয়। তো রক্তের চিনি যেমন কোষে আমাদের ঢোকার জন্যে কোষ ফাঁকা থাকা জরুরি। এখন যদি কারো সেলুলার ওভারলোড থাকে, কিভাবে সেলুলার ওভারলোড হচ্ছে, আমরা যে খাবারগুলো এতক্ষণ বললাম বিভিন্ন রকম খাচ্ছি, সেটাকে আমরা ব্যবহার বা বার্ন সেভাবে করছি না, কায়িক শ্রমটা করছি না, সঙ্গে আবার রাত জাগছি, একটা স্ট্রেস এখানে যুক্ত হচ্ছে, অতিরিক্ত দুশ্চিন্তা করছি। এবং এখন কিন্তু সবাই খুব স্ট্রেস লাইফ লিড করছে, এবং এখন সবাই খুব
মানে পেইস আছে, পিসটা নাই, হ্যাঁ, মানে সে স্থির হচ্ছে না, ছুটছে। কিসের জন্য ছুটছে জানে না, তো ছুটছে। তো এই পর্যাপ্ত ঘুম, সঠিক সময় ঘুমাতে যাওয়া, এটা যেমন নাই, রোদে এক্সপোজড হয় না, ভিটামিন ডি বা আমার ইমিউন সিস্টেম, এই যে হেপাটাইটিস বা যে কোনো আইটিস যুক্ত ইনফ্লামেটরি যে কোনো ডিজিজের জন্য কিন্তু সানলাইট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এবং ভিটামিন ডি আমাদের ইমিউনো মডুলেশন করে। তো আমাদের তার লাইফস্টাইলটা কী হলো, খাচ্ছি, বার্ন করছি না, ওভারলোড হচ্ছে, ওদিকে খাবারগুলো থেকে আমার ইনফ্লামেশন হচ্ছে, টক্সিসিটি হচ্ছে। তো সেলুলার ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না। তো এখন অতিরিক্ত যে চিনিটাকে ঢোকানোর জন্যে প্যানক্রিয়াসকে ব্রেন নির্দেশ দেয় তুমি আরও ইনসুলিন বানাও। তা এই ইনসুলিনগুলো তখন কি করে যে বেশি ইনসুলিন দিয়ে ওই চিনিকে কোষে ঢুকায়। তো ধরেন লিভারের যে সেল আছে, তো এখন কি করছে, ওই চিনি ঢুকাচ্ছে, ঢুকানোর পর চিনিকে কিভাবে ব্যবহার করে, চিনিটা এটিপি তৈরি হয়, গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়। এখন এটিপি আপনার দরকার যেটুকু আপনার খাইছেন তার চেয়ে অনেক বেশি, তখন সেটা গ্লাইকোজেন হিসেবে স্টোরেজ থাকে, মাসেলে থাকে, লিভারে থাকে। এখন গ্লাইকোজেন স্টোরেজ একটা লিমিটেড, ধরেন আপনার ধরে নিই একটা দর্শকদের বোঝানোর জন্যে যে ধরেন 2000 ক্যালোরি পর্যন্ত স্টোর হলো, এরপরে বাকি যা স্টোর হবে সব ফ্যাট হিসেবে। মজাটা খেয়াল করেন, তো চর্বি জমে ওভারলোড হলো, এখন হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন এটাকে ওভারকাম করার জন্য বেশি ইনসুলিন তৈরি করছে প্যানক্রিয়াস। এই অতিরিক্ত ইনসুলিন তার কাজ হচ্ছে চর্বি জমানো, চর্বি ভাঙতে বাধা দেওয়া। এইভাবে আস্তে আস্তে লিভারে চর্বি জমতে ফ্যাটি লিভার হচ্ছে। তারপর প্রথমে আর্লি স্টেজে, তারপর গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, তারপর সিরোসিস। এরপরে ট্রান্সপ্লান্ট যারা করতে পারে করলো, আর নাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা চলে গেল। স্যার, এখানে আমি একটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমার একজন মধ্যবয়সী একজন ক্লায়েন্ট আসছেন, উনি ফ্যাটি লিভার নিয়ে। সে তার আগে নিউট্রিশনিস্টের কাছে গিয়েছিলেন। তো তার কাছে যেয়ে সে বলল যে আমি কি লাল আটার রুটি খাবো, লাল ভাত খাবো? কেন, আপনি যে আপনি ছোটবেলা থেকে যা খেয়ে আসছেন সেটাই খাবেন, সাদা ভাত খাবেন, জি জি, সেটা খাবেন। এই যে এই বিষয়টা স্যার, হ্যাঁ, এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে আমি মনে করি দুজনই রং, মানে রুগীও রং, আর হচ্ছে পুষ্টিবিদ তো তাদের তো অ্যাকচুয়ালি ওরা মন খারাপ করে আমার কথায়, কিন্তু সত্য তো না বলে পারি না। আগে আমাকে ক্ষমা করে দিবেন সকল পুষ্টিবিদগণ প্লিজ, তারপরে আমার কথাটা আপনারা সত্য না মিথ্যা যাচাই করে নিলেই হয়ে যাবে। যেমন আপনাদের ইনসুলিন সম্পর্কে কোনো পড়াশোনা করানো হয় না, আপনাদের টিচাররাও এই বিষয়টা জানেন না, আপনাদের কোনো টেক্সট বইতেও এগুলো নাই, যদি থাকে আমাকে বইটা দেখাবেন। তো আপনি নিউট্রিশনের পরামর্শ দিচ্ছেন, কিন্তু একটা লোকের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা না জেনেই, আর ইনসুলিনের সঙ্গে খাবারের কি রিলেশন সেটাও আপনাদের পড়ানো হয় না। তো ইনসুলিন রেসপন্স জানে না, কোন খাবারের ইনসুলিন ইন্ডেক্স কত কেউ জানে না, না ডাক্তাররা না পুষ্টিবিদরা। তো আর যদি কেউ জানেন তাহলে একটু দয়া করে বলবেন যে এই যে আমরা যে মিটগুলো খাচ্ছি, মিটের ইনসুলিন ইন্ডেক্স কত, সুগারের ইনসুলিন ইন্ডেক্স কত, হ্যাঁ, সব কিছু, যেমন আমার প্রোটিন, ফ্যাট, হ্যাঁ, ফ্যাটের ইনসুলিন ইন্ডেক্স কত, এগুলো একটু দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। এবং কোন বই থেকে আপনি শিখছেন আমাকে একটু দয়া করে জানাবেন। আপনার কোন ম্যাডাম বা টিচার আপনাকে লেকচারে শিখাইছে প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানাবেন। তার ঠিকানা, নাম ঠিকানা দিলে আমি একটু তার সাথে কথা বলবো, যোগাযোগ করবো আর কি। এখন তারা, মজার ব্যাপার হচ্ছে, পুষ্টি নিয়ে কাজ করছে, আর ফ্যাটি লিভারের যে রুট কজ আমি এতক্ষণ বললাম, ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমা হেয়ার না জেনে কোনো ডাক্তার, কোনো পুষ্টিবিদ যা বলবে সব ভুল হবে। তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে, ভাত যদি তার খেতেই হয় তাকে ইনসুলিন নর্মাল থাকতে হবে। এখন তার ইনসুলিন নর্মাল থাকতে হবে মানে 4-5, আর এটার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 3 থেকে 6, অন্তত 7-এর নিচে। আর হোমা আইআর থাকতে হবে 0.5 to 1.5। আর ট্রাইগ্লিসারাইড লেভেল, যেটা একটু পরে আসবে, যে আমরা ফ্যাটি লিভার রোগীর টিজি বেশি থাকে, এইচডিএলটা কম থাকে, তো টিজিটা থাকতে হবে 90 অ্যারাউন্ড, আর এইচডিএল থাকতে হবে 60 অ্যারাউন্ড, আর সুগার লেভেল থাকতে হবে 5 থেকে 6। তখনই সে ভাত খাবে, তখন আমরা আলোচনা করব সে কোন ধরনের ভাত খাবে। এখন লাল চালের ভাত আপনি বললেন, এখন লাল চালটা সেটা হাইব্রিড ধান কিনা, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত কিনা, এবং সেটা গ্লাইফোসেট বা ওই যে আমরা যে জমিতে ব্যবহার করা হয় ঘাস মারার জন্য, বা কীটনাশক স্প্রেও করা হয়, আর হচ্ছে আপনার জমির হেভি মেটাল, এরপর আপনি সেটা ঢেকে দিয়ে পারাইছেন কিনা সেটা আসবে পরে। এখন তো ওই ভেজালগুলো ওখানে থাকলে সেই লাল চাল তো আপনি খেতে পারবেন না, বা আমার রুগীরা খেতে পারবে না, সেই লাল গমের আটাও খেতে পারবে না। তাকে অবশ্যই তখন
অর্গ্যানিক ব্ল্যাক রাইস অথবা অর্গ্যানিক স্টিলকার্স ওটস অথবা অর্গ্যানিক বাকহুইট বা অর্গ্যানিক ট্রাইকালার কেনোয়া বা অর্গ্যানিক বাকহুইটের আটা, সেটা ফুল ফাইবার, সেটা আলাদা নন জিএমও হতে হবে, গ্লুটেন ফ্রি হতে হবে, হ্যাঁ, সার্টিফাইড অর্গ্যানিক হতে হবে এবং ফুল ফাইবার হতে হবে। এইটা তখন আমরা তাকে চুজ করতে পারবো। বাট এক্ষেত্রে আপনি যে সিনারিওটা দেখালেন, যদি ফ্যাটি লিভার থাকে তাহলে সে এই মুহূর্তে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার সে খেতে পারবে না। জি ক্লিয়ার? জি স্যার, এখানে আরেকটা বিষয় যে ইনসুলিন এবং সুগার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বদের আমি দেখেছি, অনেক পড়াশোনা জানা মানুষ আসলে আপনি এত যে বলছেন সেমিনারে, এত বোঝানোর চেষ্টা করছেন, তারা কিন্তু এখনো স্বচ্ছতাটা, সেই স্বচ্ছ জ্ঞানটা অর্জন করতে পারছেন। আপনি এই অনুষ্ঠানে একটু সাধারণভাবে একটু বলে দেন। এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য জ্ঞান ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমরা, প্রিয় দর্শক, স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে জালো, আপনারা শেয়ার করবেন প্রোগ্রামটি। এবং ওই যে আপনি যারা জানে না বলে আপনি ভাবছেন, তাদের বলবেন প্লিজ এই প্রোগ্রামটা একটু কাইন্ডলি দেখবেন। জি তো ইনসুলিন কেন জানে না, তার কারণ হচ্ছে ডাক্তাররা এটা জানায় না। আর ডাক্তাররা জানায় না মানে যে ওরা যে জানে ব্যাপারটা ওরকমও না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই ইনসুলিন আমরা পড়েছি, আমরা ইনসুলিন হচ্ছে একটা সুইচ, বেশি ইনসুলিন থাকলে বা ইনসুলিন অ্যানাবলিক হরমোন, এটা আমাদের সবাই ডাক্তাররা জানে না, এটা বললে ভুল হবে। তো ইনসুলিন অ্যানাবলিক হরমোন এটা যদি না জানে, তার তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই তো পাশ করার কথা না। হ্যাঁ, তারপর ইনসুলিন হচ্ছে চর্বি জমায়, লাইপোজেনেসিস করে, এটা না জানলে তো তার ডাক্তার হওয়া উচিত না, মানে সে তো তাহলে নকল করে পাশ করছে, বুঝতে পারছেন? জি তারপর হচ্ছে ইনসুলিন লাইপোজেনেসিস, প্রিয় দর্শক, লাইপোজেনেসিস মানে হলো চর্বি জমায়, জেনেসিস মানে তৈরি করা, লাইপো মানে চর্বি জমায়। আমি আপনাদের বোঝানোর জন্য একটু সহজ করি। লাইপোলাইসিস মানে হচ্ছে চর্বি ভাঙে। তা ইনসুলিনের ধর্ম হচ্ছে চর্বি জমানো এবং চর্বি ভাঙতে বাধা দেওয়া। তাহলে ইনসুলিন বেশি থাকলে সে তো লিভারের চর্বি ভাঙতে দিবে না। তো এই নলেজ না থাকলে তো তার তো আর ডাক্তারি করার দরকার নেই, ঠিক আছে? আর সাধারণ মানুষ জানবে না, কারণ ডাক্তাররা তাদেরকে যা শেখায় তারা অতটুকুই জানে। সে তার সাবজেক্ট নিয়ে ব্যস্ত, সে হয়তো ব্যাংকার হিসেবে ভালো, সে হয়তো ইঞ্জিনিয়ার হিসেবে ভালো, সে হয়তো ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, সে তার লাইনে ভালো, কিন্তু সে তো ডাক্তারি লাইনে তো সে মনে করে যে আমার তো এটা জানার দরকার নেই। এখন ডাক্তাররা যতটুকু তাকে শেখায় এর বাইরে সে জানে না। এই জন্য আর পুষ্টিবিদদের এটা কোনো চ্যাপ্টারই নেই, এবং হরমোন ছাড়াই দেখা যাচ্ছে, মানে ইনসুলিন না জেনেই তারা পুষ্টিবিদ হচ্ছে। অথচ ওজন কমানোর জন্য ইনসুলিন জানতে হবে, ফ্যাটি লিভারের জন্য জানতে হবে, ডায়াবেটিসের জন্য জানতে হবে, উচ্চ রক্তচাপের জন্য জানতে হবে, মানে সোজা কথা হলো মেটাবলিক যত ডিজিজ আছে সব কিছুর পুষ্টি পরামর্শ দিতে তাকে ইনসুলিন জানতে হবে। এজন্য উনি জানেন না বিধায় উনি এই কথাগুলো বলছেন। এতে করে ওনার অজ্ঞতাটা প্রকাশিত হলো, এবং উনি যে অজ্ঞ অ্যাকচুয়ালি ওনার কোনো দোষ না, দোষটা হচ্ছে দ্য সিস্টেম ইজ লাইক দ্যাট। যে ওই যে ডাক্তারদের যে বই, সেখানে আমরা ইনসুলিন পড়েছি, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে, কিন্তু এই ব্যাপারে স্যাররা আমাদেরকে হাতে কলমে এইভাবে কোনো প্র্যাকটিস করায় না যে তার কারণ তো আর আমরা এতদিন জানতাম না। এখন আমি বুঝতে পারছি যে সিস্টেম এটা নাই কেন। সিস্টেম কখনো চায় না রুগী ভালো হয়ে যাক, সিস্টেম চায় রুগী থাকবে, এবং সিস্টেম চায় যে এই রুগীটা ওষুধ খেতে খেতে ডাক্তারের প্রতি ডিপেন্ডেন্ট থাকবে। তো ডাক্তারের কাছে বারবার রিপিটেডলি আসবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাবে, এবং সারা জীবন সে রুগীই থাকবে, সারা জীবন ওষুধই খাবে, মানে এটার থেকে মুক্তি যেন সে না পায়। এখন যদি কেউ ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে রুগীদেরকে বুঝায়, এবং রুগীরাও যদি হোমা আইয়ার একের ভিতর নিয়ে আসতে পারে, তার তো ডিজিজই থাকে না। তো এখন ডিজিজ না থাকলে তার ওষুধ খাওয়ার দরকার নেই, ডাক্তার দেখানোর দরকার নেই, পরীক্ষা করার দরকার নেই, অপারেশন করার দরকার নেই। অ্যাকচুয়ালি এভাবে যদি চলতে থাকে, তো এখন রুগী যেভাবে বাড়ছে তখন আর রুগী বাড়বে না। একটা রুগী আসলো, একটা সিটিংয়ে রুগী দেখলো যে তার করণীয় বুঝে, এরপরে সে ভালো হলো, হয়তো পরের মাসে এসে সুসংবাদ দিয়ে মানে কি বলে, ইন্না লিল্লাহ তো বলা যাবে না, মানে ডাক্তারের সাথে ইন্না লিল্লাহ হবে আর কি, আল্লাহ হাফেজ, আর কোনোদিন দেখা হলো না। মানে এখন রুগী যদি মনে করেন এরকম সুস্থ হয়ে যায়, তাহলে ডাক্তাররা রুগী হারাচ্ছে প্রতিনিয়ত। এখন যেটা হচ্ছে, ডাক্তাররা রুগী ক্রিয়েট করতেছে প্রতিনিয়ত, যে ইনসুলিন রেজিস্ট্যান্স রুগীকে 6 বেলা চিনি খেতে দিচ্ছে, ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খেতে দিচ্ছে, ফ্যাটি লিভারকে 6 বেলা চিনি খেতে দিচ্ছে, কিন্তু বলতেছে ফ্যাট খাবেন না। হ্যাঁ, আর ওই যে সুগারটা তারা খাচ্ছে। এখন সুগার ইনসুলিনকে ডাকে, আর ইনসুলিন বেশি থাকলে আপনার ফ্যাট বার্ন হবে না। অর্থাৎ কিনা ফ্যাটি লিভারের রোগীর জন্যে ফ্যাট খেলে ফ্যাটের ইনসুলিন রেসপন্স হচ্ছে একের অলমোস্ট প্রায় শূন্যের কাছাকাছি, বা 1, 2, 3, খুবই কম। তাহলে ফ্যাটটা হচ্ছে তার জন্য সবচেয়ে নিরাপদ খাবার ফ্যাটি লিভার রোগীর জন্য।
আর সবচেয়ে তার জন্য হুমকি হলো ফ্রুক্টোজ, জি। তারপরে হলো গ্লুকোজ জি। বা চিনি জাতীয় খাবার, তারপরে হচ্ছে আপনার সাদা ভাত, সাদা রুটি, ইত্যাদি। তারপর হচ্ছে আপনার সয়াবিন, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, ডুবো তেলে ভাজা, ওগুলো ইনফ্লামেশন করে। তো এখন ডাক্তার বা পুষ্টিবিদ যেই হোক, ফ্যাটি লিভার রুগী গেলে ওই সেই সাদা ভাতই কম করে খেতে বলবে, ওই সেই সয়াবিন তেলই অল্প করে খেতে বলবে, ওই সেই সাদা রুটি অল্প করে খেতে বলবে, কুসুমটা ফালাই দিতে বলবে। অথচ কুসুমের ইনসুলিন রেসপন্স হচ্ছে সবচেয়ে কম। জি। তো কুসুম খেলেই বরং তার জন্য ভালো, কারণ তার ইনসুলিন স্পাইক করবে না। তো এই যে এই ইনসুলিন সম্পর্কে নলেজ নাই বলে আজকে আমরা যারা রুগী তারা রুগীই থাকছি, আর যারা ডাক্তার তাদের জন্য তো খারাপ কিছু না, তারা রুগী পাচ্ছে এবং একটা রুগী পরে চিকিৎসা করতে করতে আরও ৫-৭টা রোগের রুগী হচ্ছে, কেউ ৮-১০টা রোগের রুগী হচ্ছে। এমনও আছে আমার কিছু রুগী তারা ২৪-২৫টাও পর্যন্ত ওষুধ খেয়েছে। স্যার, তাহলে বোঝা যাচ্ছে যে ফ্যাটি লিভারের মূল জিনিসটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আসছে। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ফ্যাটি লিভার আসছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস আসছে, ওবেসিটি আসছে। মানে ৬০-৭০টা রোগের রুট কজই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। উচ্চ রক্তচাপ থেকে শুরু করে সব। আর এটার পরবর্তী কনসিকুয়েন্স হচ্ছে যে আপনার ডায়াবেটিক ফুড, আঙ্গুল কেটে ফেলানো, পা কেটে ফেলানো, চোখ নষ্ট হয়ে যাওয়া, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপর হচ্ছে মেটাবলিজম, তো লিভার হচ্ছে মেটাবলিক হিরো। আপনি যে বললেন আমাদের ভিতরে নীরবে কাজ করছে আমাদের হিরো, এই মেটাবলিক লিভারকে বলা হয় মেটাবলিক হিরো। জি। কারণ হচ্ছে যে এই যে আর আপনার সামনে যে বইটা আছে একে বলে মেটাবলিক গুরু, হোয়াই উই গেট সিক, বেঞ্জামিন বিকম্যান। হ্যাঁ, জি। জি। ওকে বলে মেটাবলিক গুরু। আর লিভার হচ্ছে মেটাবলিক হিরো। তো লিভার হচ্ছে পুরো মেটাবলিজম, এবং আমরা যখন খাওয়া দাওয়া করি, এমনকি আমরা যদি একটা ওষুধ খাই, সেখানে যেই টক্সিক ইয়াগুলো থাকে এই লিভারই ডিটক্সিফাই করে। জি। এই আমার খাবারের ভিতরে যে কেমিক্যাল খেয়ে আমরা মরছি না কেন, এই যে আমরা যে এত কেমিক্যাল খাচ্ছি আমরা মারা যাচ্ছি না কেন, আমরা যে এত ওষুধ খাচ্ছি মারা যাচ্ছি না, কারণ লিভার এগুলো করে, করতে করতে নিজেই শেষ। জি। জি। ব্যাপারটা বুঝতে মানে পারছেন? স্যার, আমাদের বাঁচাতে গিয়ে জি নিজেই জি, সে আত্মাহুতি মানে দিচ্ছে। লিভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শরীরে করছে জি, স্যার। বিপাক ক্রিয়া। এটা একটা মজার একটা বিষয় আছে স্যার। সেটা হচ্ছে কি, রোগবিদ্যায় এবং সংস্কৃতিতে এই জন্য লিভারকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। অবশ্যই। পারস্য সংস্কৃতিতে, ইরানে জিগারতালা বলা হয়, মানে মানে যাদের হৃদয়ের কাছাকাছি কোনো ব্যক্তিকে জিগারতালা বলে, মানে হচ্ছে সোনালী লিভার। হ্যাঁ, এবং কলিজা, হ্যাঁ, কলিজা আমরা সোনালী কলিজার জীবিত। টুকরা, আমরা বলি জি, জি। কলিজার টুকরা। হুম। তো আমাদের যে কলিজার টুকরা, তা আমাদের এই কলিজাটাকে আমরা নষ্ট করছি। জি। আমরা আরো আছে যে মানে কলিজা খুলে দিলে মনে হয় খুশি হইতা, তা এখন অ্যাকচুয়ালি কাউকে কাউকে কলিজা খুলে দিতে হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্টের সময় জি, আরেকজনের জি। লিভার থেকে কেটে নিয়ে আবার কলিজায় দেওয়া লাগতেছে। হ্যাঁ, এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটছে স্যার, আমরা জানি, খুব দুঃখজনক। জনপ্রিয় ফুড ব্লগার কারিনা কায়সার, উনি লিভার সিরোসিস আক্রান্ত, এবং তাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার 2 ভাই গিয়েছে। আমরা দোয়া করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসে। এখন দেখার বিষয় আসার পরে সে কি ফুড ব্লক করবে কিনা, অর্থাৎ কিনা এই যে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে নিজের লিভার তো সে নষ্ট করলো, এটা খুব দুঃখজনক। আমরা দোয়া করি সে যেন এটা থেকে মুক্তি পায় এবং আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু এসে যদি আবার আমাদের সেই ইয়াং জেনারেশনকে ওই ফুড অ্যাডিকশনের ব্যাপারে প্রমোট করতে থাকে, তাহলে তো দেখা গেল যে ওই সবার লিভার নষ্ট করার সে দায়িত্ব নেবে। তা আমরা দোয়া করি যেন সে ফেরত আসে এবং এইগুলো থেকে সে যেন সবাইকে বলে যে আপনারা এগুলো করেন না, কারণ একটা সমাজকে আমরা নষ্ট করার জন্যে সবাইকে আমরা ইনফ্লুয়েন্স করছি। জি। তো খাওয়ার তো আনন্দের, এটা আমরা সবাই জানি, কিন্তু এই আনন্দ করতে করতে আমার যে মেটাবলিক হিরো লিভারকে আমি মেরে ফেললাম। হ্যাঁ, শুধু তাকে একদম চর্বিতে চুবায় ফেললাম, তাকে চর্বিতে বুড়িয়ে ফেললাম, মানে দম আটকিয়ে মারলাম। বুড়িয়ে মানে এটা বাগেরহাটের ভাষা আর কি। হ্যাঁ, চর্বিতে ডুবিয়ে ফেলানো আর কি। হ্যাঁ, তো বুড়ে একেবারে তাকে মনে করেন যে শেষ করে দিলাম নিজের লিভার। হ্যাঁ, নিজে খেলাম, খাওয়ালাম মানুষকে, খাওয়া প্রমোট করলাম, খেতে খেতে চর্বি জমতে জমতে আমার লিভার ডুবে মরলো চর্বির ভিতরে। মানে খুবই দুঃখজনক। জি। এবং সবাই যারা এখন এই লাইনে আছেন তাদের জন্যে আমার পরামর্শ হলো, আপনারা যদি জাতি, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের কথা চিন্তা করেন, বা আপনাদের নিজেদেরও যদি ভবিষ্যৎ চিন্তা করেন, সো আপনাকে অনুরোধ করব যে আপনি ভিন্ন কিছু প্রফেশনকে বাছাই করুন, আর এমন কিছু প্রমোট করুন যেটা মানুষের সুস্বাস্থ্যের কল্যাণের জন্যে কাজে লাগে। জি, স্যার। এমন কিছু প্রমোট করা আমাদের উচিত হবে না যেটা আমি নিজেই সেটাতে স্যাবোটাজ হয়ে আমি নিজেই নিজেকে ধ্বংস করে ফেললাম। আমার বুমেরাং নিজেই অস্ত্র মারলাম, নিজের গায়ে এসে লাগলো। হ্যাঁ, মেরে আমার শেষ। জি, জি। আমি মারলাম,
আমার কলিজা শেষ, জি। আমার কলিজা লাগলো। হুম, তো এছাড়া আর কি বলতে পারি? যদিও ব্যাপারটা তো দুঃখজনক, জি স্যার। কিন্তু দুঃখজনক কিন্তু মানে আমাদের তো নিজেকে রেসপন্সিবল, আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে না, মানে দায়িত্বশীল হতে হবে। এবং আমাকে নিয়ে কত রকম কথা বলে, অথচ আমি আপনাদের ভালো চাই, আপনাদের লিভার ভালো থাকুক, আমি সেটা আপনার কলিজা ভালো, কলিজার জন্য আমি কাজ করছি, আপনার ভালো হৃদয়ের জন্যে, হার্ট ভালো রাখার জন্য আমি কাজ করছি, আপনার সুস্থতার জন্য আমি কাজ করছি। তো খুব কষ্ট লাগে যখন আপনারা নিজেদের ভালো বুঝতে পারেন না, আর যে আপনার জন্য ভালো চায় তাকে নিয়ে আপনারা মিম করেন, টিশকারি মারেন, তার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালান। এগুলো খুব দুঃখজনক। অথচ আর যাদেরকে নিয়ে আপনারা মজা করেন, আনন্দ পান, তাদের নিজেদের অবস্থা আজকে কি দেখুন। আর আপনারাও তাদের ফলো করতে, করতে ওই পর্যায়ে যেতে হবে। সো এই বিষয়গুলো বাস্তবতা, মানে এটা বলতে খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না, কারণ মানুষকে সচেতন করার দায়িত্ব জি আমাদের। আমাদের এই জন্যে। তো বিষয়টা আপনারা আশা করি আমার কথায় কষ্ট পাবেন না, এবং নিজেরা একটু চিন্তা ভাবনা করুন। আমার কথাটা ভুল হলে ক্ষমা প্রার্থী। জি। স্যার এখন আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি যে আমরা খুব কনসার্ন থাকি আমাদের কোলেস্টেরল নিয়ে, হ্যাঁ? কিন্তু আমরা কনসার্ন না আমাদের লিভারকে নিয়ে। কিন্তু লিভার এই বিষয়টা যদি একটু বলতেন, লিভার কোলেস্টেরল এর এটা সম্পর্কটা। অ্যাকচুয়ালি খুবই মজার একটা ইকুয়েশন। লিভার কোলেস্টেরল তৈরি করে। জি, লিভার কোলেস্টেরল তৈরি করে অযথা করে না। কোলেস্টেরলের অনেক ফাংশন আমার বডিতে আছে। যেমন ধরেন, কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। কোলেস্টেরল থেকে মেয়েদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন তৈরি হয়। কোলেস্টেরল দিয়ে আমাদের টেস্টোস্টেরন, পুরুষদের, এগুলো তৈরি হয়। এবং এই যে বডিতে আমাদের যে ফ্যাট, এটার প্রয়োজনীয়তা, ব্রেনের মেজরিটি ফ্যাট, এটা হলো স্ট্রাকচারই তাই। যেমন আমরা মগজ খাই মানে কি? ফ্যাট খাই। তারপরে হাড়ের মজ্জা খাই মানে কি? সেটাও মানে আরও অনেক কিছু আছে, বাট এখানে বোন ব্রথ করি, ফ্যাট আছে। খেয়াল করেন যে নার্ভের যে মাইলিন শীথ, সেটাও ফ্যাট। এবং সবচেয়ে বড় কথা হলো প্রতিটা সেলের যে মেমব্রেন, কোষ প্রাচীর, বাইলিপিড লেয়ার, লিপিড বাইলিপিড লেয়ার, মানে ফ্যাট। সো ফ্যাট আমাদের দরকার, এবং আমাদের যখন রক্তনালীর ভিতরে ইনফ্লামেশন হয়, তখন এই ইনফ্লামেশনকে মানে করতে এলডিএল যায়, লিভার এলডিএল তৈরি করে। এলডিএলটা মূলত হচ্ছে ফ্যাটকে লিভার থেকে নিয়ে কোনো সাইটে পৌঁছানো। যেমন এখানে আপনার ইনফ্লামেশন হয়েছে রক্তনালীর ভেতরে, এন্ডোথেলিয়াল লেয়ার বলে, সেখানে ধরেন ইনফ্লামেশন হয়েছে। এখন ওই ইনফ্লামেশনটাকে সাবসাইড করার জন্যে ওখানে আমার এলডিএল দরকার। তোরা গিয়ে ওই জায়গাটা রিপেয়ার করছে। তা এই হচ্ছে এলডিএল। তা কেউ কেউ বলে এলডিএল ভালো না। তা ও তো অ্যাকচুয়ালি এলডিএল কি জানে না। এলডিএল তো অ্যাকচুয়ালি কোলেস্ট্রল না, ইটস এ ক্যারিয়ার, ইটস লাইক এ ট্রান্সপোর্ট সিস্টেম। আমার বাসের ভিতরে আমরা চড়ি, তো মানুষ বাসের ভিতরে ওঠে, সিটে বসে। তো কোলেস্ট্রল হচ্ছে ওই সিটের মধ্যে বসে, এলডিএল এর বসে সে যায়, লিভার থেকে যায়। আর যদি লিভারে ফেরত আসে তখন তাকে এইচডিএল বলা হয়। আচ্ছা। হ্যাঁ, লিভারে আসলে তাকে বলে এইচডিএল, আর লিভার থেকে গেলে বলে এলডিএল। তো কেউ বলে এইচডিএল ভালো। অ্যাকচুয়ালি এলডিএলও ভালো, এইচডিএলও ভালো। কালপ্রিট হচ্ছে অক্সিডাইজড কোলেস্ট্রল। এই অক্সিডাইজড কোলেস্ট্রল কী করে অক্সিডাইজড হয় সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটা হলো নষ্ট খাবার থেকে হয়, টেনশন করলে হয়, রাত জাগলে হয়, ব্যায়াম না করলে হয়, অনিয়ম চললে হয়। জি। আর এনভায়রনমেন্টাল টক্সিনগুলো আমাদের শরীরে ঢুকছে। বাতাসে, বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন। জি। আমাদের পানি দূষিত, এবং সুয়ারেজ লাইনের সঙ্গে আমাদের ওয়াসার পানির সাথে একটা দারুণ হৃদ্যতা, কানেকশন। তো এইভাবে আমাদের পানি নাই, খাবারে তো সব ভেজাল। আপনি জিলাপি খাবেন, হাইড্রোস, সেখানে আবার ঘন চিনির মধ্যে চুবায়। সেই জিলাপির মধ্যে আবার আর আটার ব্যাপারে তো বললামই, সেটা খামি করে। আবার ওই যেই তেলে তারা করে, এটা অ্যাক্রিলামাইড হয়ে গেছে, মানে পোড়া মোবিল বলি আমি, মানে রিপিটেড হিট। তো আপনার মানে তার মধ্যে আবার ভেজাল, তার মধ্যে কাপড়ের রং, তার মধ্যে হাইড্রোস, তার মধ্যে আবার ঘন চিনি। এমনি জিনিসটা ভালো না, তার ভিতর আরও খারাপ, মানে ট্রিপল খারাপ, মানে আরও কত খারাপ যে একসাথে হচ্ছে। তো এই যে প্রবলেমগুলো, তো এগুলো হচ্ছে আমার প্রদাহ তৈরি করছে। আর এই প্রদাহটা আপনার বুঝতে হলে অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা একটা সহজ পরীক্ষা আছে, টিজিএইচডিএল রেশিও দেখা। জি। তো টিজিএইচডিএল রেশিও ইট শুড বি লেস দেন 2, অর্থাৎ আমাদের যদি টিজি 90 থাকে, এইচডিএল যদি 60 থাকে, তাহলে রেশিও হবে 1.5। এটা খুবই ভালো, এবং যারা আমাদের ফলো করে তাদের এরকমই রেশিও পাই আমরা। কারো কারো রেশিও তো 1, ভেরি গুড।
তো 2 এর নিচে রাখাটা জরুরি। আর প্রদাহ বা সিআরপি সেটা 3 এর নিচে রাখাটা জরুরি। তো এই সিআরপিটা দেখা দরকার। আর ভিটামিন ডিটা 90-100 রাখাটা জরুরি। এগুলো সব কিছুই ফ্যাটি লিভারের সাথে সম্পর্কিত। তো এখন ওই সব কোলেস্টেরল খারাপ না, তাহলে এই অক্সিডাইজড কেন হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমাদের ফ্যাট জরুরি, এবং জরুরি না হলে লিভার কেন ফ্যাট বানাবে? ওর কি খেয়ে কাজ নেই? তা ও কি শরীরের ক্ষতি করার জন্যে? না, ও তো প্রয়োজনে তৈরি করছে। তো এখন ধরেন আপনার এলডিএল বেড়ে গেলে আমরা বুঝি যে এত বেশি এলডিএল বেড়েছে, তার মানে শরীরে কোথাও ইনফ্লামেশন আছে। তা আমাদের উচিত ছিল হচ্ছে ওই ইনফ্লামেশনের রুট কজটাকে সাবসাইড করে। কেন ইনফ্লামেশন হলো? আমি কি খাচ্ছি, আমি কোন লাইফস্টাইল ফলো করছি, আমি ব্যায়াম করছি কিনা, রাত জাগছি কিনা, ওটাকে ঠিক করা। তা না করে আমরা কি করতেছি, ওই চর্বি কমানোর ওষুধ খাচ্ছি আর চর্বি ফ্রি খাবার খাচ্ছি। তেল খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না, কুসুম ফালায় দিতে হবে, গরু খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না। তো সামনে কোরবানি আসতেছে, তা আমরা গরু খাসি খাবো না তো কি খাবো? আমরা কি ঘাস লতাপাতা খাবো নাকি? তাহলে আমরা মুসলমান, আল্লাহর হুকুম দিছে কোরবানি করো। এটা কিন্তু অ্যালার্মিং যে কোলেস্টেরলের ওষুধটা কিন্তু ব্যাপক হারে খাচ্ছে মানুষ। আপনি যদি এটা একটু কোলেস্টেরল ওষুধ নিয়ে হ্যাঁ, কোলেস্টেরল ওষুধের সাইড লিভারের ইফেক্ট রোগীকেও দিচ্ছে। হ্যাঁ, সেটা লিভারের রোগীকেও দিচ্ছে। একটু যদি বলতেন মানে কনসার্ন লিভারের হওয়ার রোগীকে জন্য। দিচ্ছে, হ্যাঁ। ওরা ভাবছে লিভারে চর্বি জমছে তো আমি হুম। চর্বি কমাবো। হুম, হুম। বাহ! কোন চর্বি কি সেই ধারণাই নাই, মজা যাওয়ার ব্যাপার। সবচেয়ে খারাপ দিক হচ্ছে পুরুষত্ব থাকবে না। জি। কারণ হচ্ছে ওই কোলেস্ট্রল থেকে আপনার ভিটামিন ডি তৈরি হয়। এখন ভিটামিন ডি এবং কোলেস্ট্রল দুটো মিলেই আবার টেস্টোস্টেরন তৈরি হয়। জি। তো এখন তার মানে এইচডিএল কম, অথবা মানে সে চর্বি কমানোর ওষুধ খায়, তো তার মানে কি? আবার চর্বিও খায় না, তার মানে কি? তার মানে হলো তার কোলেস্ট্রল কম হবে। তো কোলেস্ট্রল কম থাকলে ভিটামিন ডি হবে কেমনে? ও রোদে যদি পুড়ে কালাও হয়, ওর ভিটামিন ডি তো হবে না। আর ওর যদি মনে করেন টেস্টোস্টেরনের সকল কিছুই থাকে, এখন র মেটেরিয়ালস তো না, এখন বিল্ডিং বানাবেন আপনার রড, বালু, ইট, সিমেন্ট কিছুই নাই, মেটেরিয়ালস নাই, তাহলে এই বিল্ডিংটা হবে কি করে? এখন টেস্টোস্টেরন তৈরি হবে কি করে? ভিটামিন ডিও কম, আবার কোলেস্ট্রলও নাই। তো এখন স্বাভাবিকভাবে তার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, তার পুরুষত্ব, এই মেয়েদেরও সেম এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কমে যাবে, এটা গেল। তারপর মাসেল ক্রাম করে, মাসেলের প্রবলেম, মাসেল উইক হয়, হ্যাঁ, তারপরে ঘুমের এনার্জি সমস্যা। কমে যায়, ঘুমের সমস্যা হতে পারে। বাট এগুলো হচ্ছে মেইন 3টা জিনিস হচ্ছে মাসেলের প্রবলেম, এনার্জির প্রবলেম, আর হচ্ছে পুরুষত্ব ও নারীত্বের প্রবলেম, জি। হরমোনাল। তো স্যার আমরা এখন কোলেস্টেরলের সাথে আপনি একটু আগে বলছিলেন যে টিজির সাথে ফ্যাটি লিভারের একটা সম্পর্ক খুবই গুরুতর। তো আমরা তো এটা বুঝতেই পারলাম যে কিভাবে। হ্যাঁ, এটা একটু দর্শকদের একটু বোঝানোর বলতে জন্য হবে। বলছি যে টিজিটা হলো ট্রাইগ্লিসারাইড। ওই যে আমরা যে একটু আগে বললাম যে লিভারে চর্বি জমে, ওই টিজি ট্রাইগ্লিসারাইড, জি, জি। ওই চর্বিটা জমতেছে। এটার টিজি কমানোর জন্য আমাকে চিনি খাওয়া কমাতে হবে। তো চিনি মানে ভাত চিনি, রুটি না, চিনি, ফল চিনি, স্যার দুধ এটা চিনি। আমরা চিনি কি চিনি? হ্যাঁ, সেটা চিনি। একটু বলেন। আমরা তো চিনি চিনি কি কি আমরা চিনি চিনি? চিনি না। হ্যাঁ। মানে এমন একটা আছে স্যার যে আমি তো চিনিই খাই না, আমি তো চাই কোনো চিনি খাই না। ও বাবা! মানে এরকম বলছে আর কি। হ্যাঁ, সে আমারে চিনি তো রুগীরা এসে সবসময় বলে যে স্যার আমি কোনো চিনি খাই না। তো আমি সকালে কি খান? কই রুটি খাই। তারপর মুড়ি বিস্কিট খাই। তারপরে ভাত খাই, ডাল খাই। তারপরে ফল খাই। তারপরে দুধ দিয়ে চা খাই, তবে চিনি খাই না। তারপরে রাতে রুটি খাই, ডাল খাই, ঘুমানোর আগে দুধ খাই। তো আপনি চিনি খান না? কয় না, না। তো এইজন্যে আমি ওদেরকে বলি ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। তো চিনি আগে চিনি। তো এই চিনি হচ্ছে ডিরেক্টলি কোরিলেট করে। তো টিজি বাড়বে, মানে ভাত খেলে টিজি বাড়বে। মানে আপনি যদি বার্ন না করেন, আপনি যদি ব্যায়াম না করেন, আপনি যদি সেটাকে মানে কায়িক শ্রম করে বা ব্যায়াম করে সেটাকে যদি আপনি শক্তি হিসেবে কাজে না লাগান, তাহলে আল্টিমেটলি ওই যে স্টোর হবে টিজি হিসেবে স্টোর হবে। তো আমরা একটু আগে বলেছি চর্বি হিসেবে জমা হবে, এটা হলো টিজি হিসেবে স্টোর হবে, লিভারের কথা বলছি। তো এখন টিজি কমাতে হলে আমাকে ইনসুলিন কমাতে হবে। তাহলে এখন ধরেন আপনি যদি জানেন যে কোন কোন খাবারে ইনসুলিন রেসপন্স বেশি, যদি পুষ্টিবিদ হিসেবে আপনি জানেন, যদি ডাক্তার হিসেবে আপনি জানেন, তাহলে আপনি রুগীকে বলবেন যে আপনি ভাত খেতে পারবেন না। আর যদি আপনি না জানেন তাহলে বলবেন ভাত কমায় খাবেন। যদি আপনি না জানেন তো অনেক কিছু বলা যায়। তো এখন আমার ইনসুলিন না কমালে তো আমার ফ্যাটি লিভার ভালো হবে না। ট্রাইগ্লিসারাইডকে আমি যদি বার্ন করে মানে শক্তি হিসেবে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ইনসুলিন কমাতে হবে, কারণ ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না। তাহলে ইনসুলিন কমাইতে হলে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন তো কমবে না। কিন্তু শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি খেলে ইনসুলিন বাড়বে না বেশি। তাহলে আমরা যদি ইনসুলিন কমাই তাহলে এইভাবে খেতে হবে। আর এটা তো একটা খাবার খেলাম, খাওয়ার পরে আমি যদি না খেয়ে থাকি তাহলে ইনসুলিন কমে যাবে, কারণ খালি পেটে ইনসুলিন কেন বাড়বে? তো রোজা, তারপর হচ্ছে ব্যায়াম করলে কমবে।
হ্যাঁ, আর রাত জাগলে বাড়বে, টেনশন করলে বাড়বে। তা আমরা মানসিক প্রশান্তির চর্চা, 8টা শ্বাসের ব্যায়াম, প্রকৃতির কাছে থাকা, সূর্যের আলো গায়ে লাগানো, ঘাসে হাঁটা, পারলে হট অ্যান্ড কোল্ড সহ বরফ থেরাপি করা, উইম হফ শ্বাসের ব্যায়াম করা এবং রিল্যাক্সিং কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে। তো এইভাবে আর হলো অবশ্যই 10টার আগে ঘুমাতে যেতে হবে এবং অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে 24 ঘন্টার ভিতর। জি। তো এইটা হচ্ছে যদি সে না করে, তার যতই ওষুধ খাক, ডাক্তার খাক, সব ডাক্তার শেষ, রুগীও শেষ, কিন্তু কখনোই তার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে না। জি স্যার। ওষুধ খাবে কিন্তু ভালো হয়ে যাবে না, রুট কজটা জি, দূর জি। হবে না। রুট কজটা হচ্ছে এগুলো। স্যার আপনি তো ফ্যাট বার্নের কথা বললেন, আর যার ফ্যাট বার্নের প্রয়োজনই নাই, মানে আমি বললাম যে যে শুকনা হ্যাঁ হ্যাঁ, যে ব্যক্তিদের যারা শুকনাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারে ওদের যারা একটা বিশেষ নাম আছে, টফি। টফি আছে। থিন আউটসাইড আর ফ্যাট ইনসাইড। তো এরা দেখতে খুব স্লিম, হুম, কিন্তু ওদের ফ্যাটি লিভার যেমন আছে, হুম। তারপর ভিসেরাল ফ্যাট আছে, হুম, তারপর অনেকেরই আপনার হার্ট অ্যাটাক হয়ে রিং পরাইছে বা কেউ আবার সিনা চাকও করছে, মানে ওপেন হার্টও জি, করা জি। শেষ। তো ওরা শুকনা। তো এখানে আমরা আলোচনা করছি ভেতরেরগুলো নিয়ে। লিভারে চর্বিটা জমছে, তো লিভারে 250 গ্রাম চর্বি জমলেই তো আপনার ঘটনা ঘটে যাবে, বুঝতে পারছেন? লিভারে তো আপনার কেজি চর্বি জমার তো দরকার নেই তো, ব্যাপারটা বুঝছেন? 250 জি, গ্রাম জি। হলে হয়ে যাবে, মানে কেজি লাগবে না তো। জি স্যার। এবং মজার ব্যাপার হচ্ছে, এই আমরা তো ভুঁড়ি নিয়ে সবাই কথা বলি, বলা উচিতও, কিন্তু ওটারও কারণ আছে। যেমন টেস্টোস্টেরনকে আপনার অ্যারোমাটাইজড করে ইস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন তৈরি করে ফেলে, যার ফলে পুরুষদের ভিতর মহিলাদের ক্যারেক্টারিস্টিক চলে আসে, হ্যাঁ। এবং গাইনোকোমেশিয়া, মেয়েদের মতো ব্রেস্ট হয় পুরুষদের, আরও আছে অনেক কিছু হয়। মেয়েদের যেমন পিসিওডি হয়, পুরুষদের হয় ইডি। তো হরমোনাল প্রবলেম, হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হয়। তো তারপরও আমি বলবো যে এই অবেসিটি বলতে যা বুঝি বা পেটের চর্বি, এটা হলো সবচেয়ে নিরাপদ চর্বি, যেটা স্কিনের নিচে থাকে। আচ্ছা। আর সবচেয়ে ডেঞ্জারাস হলো যেটা ভিসেরাল ফ্যাট। হ্যাঁ, তো ভিসেরাল ফ্যাট মানে ভিসেরা বলতে হার্ট একটা ভিসেরা, লাংস একটা ভিসেরা, কিডনি ভিসেরা, মানে আমাদের যে অর্গানগুলো আছে। তো এগুলোর অ্যারাউন্ড করে যেটা থাকে, আর রক্তনালীর ভেতরে যেটা থাকে ওটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা কিনা ওই ব্লক বলে, পরবর্তীতে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস হয়, এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, ওগুলা। তো এখন ওই শুকনা লোকের বাইরে দিয়ে যদিও চর্বি নেই, কিন্তু ভেতরে চর্বি আছে। তো ফ্যাটি লিভার তাদের ডায়াগনোসিস হয় এবং ফাইবার স্ক্যান করলে বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায়। এবং অনেকের এইচজিপিটি বেশি থাকতে পারে বা এইচজিওটি বেশি থাকতে পারে, সাধারণত এইচজিপিটিটাই করানো হয়। আর যাদের সিভিয়ার কেস, তাদের তো জন্ডিস পর্যন্ত হয়ে যেতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনার ফ্যাটি লিভার আছে কিনা মানে বাইরে থেকে বোঝা যায় না, এবং অনেকে এটা ফিলও করে না। যেমন হয়তো ডান দিকে ব্যথা, তো ডান দিকে ব্যথা এটা ভেগ কমপ্লেন, অনেক কারণেই ডান দিকে ব্যথা হতে পারে। গ্যাসের কারণেও অনেকে বলে যে হতে পারে, তো এই সাইডে ব্যথা করে পেটে। তারপর হচ্ছে কি দুর্বল, তো এখন তো সবাই দুর্বল লাগে না কার। তারপর হচ্ছে ধরেন খাওয়ার পরেও দুর্বল লাগে, তা আমি তো দেখি যে বেশিরভাগ লোক যারা ভাত খায় এদের খাওয়ার পর দুর্বলই লাগে, হ্যাঁ। তারপর হচ্ছে একটু পরপর ক্ষুধা লাগে, তো আমার তো দেখা যাচ্ছে যে এখন সবারই তো একটু পরপর খিদা লাগে, যারা এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায় ওদের তো ক্ষুধা মেটে না, একটু পরপর ক্ষুধা লাগে, খাইলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে, আবার খেলেও আবার দুর্বল লাগে। তো এই যে কমন মানে কমপ্লেনগুলো, এর সঙ্গে অবশ্য স্কিন ট্যাগ মানে আঁচিল হওয়া, ঘাড় কালো হওয়া, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স যে সিমটমগুলো আছে জি, জি, সেগুলো জি। আসে। জি। হ্যাঁ, তারপর মেয়েদের ক্ষেত্রে অনেকের আবার ফ্যাটি লিভার উইথ পিসিওডি, কিন্তু শুকনা পিসিওডি, কিন্তু ফ্যাটি লিভারও আছে। জি। ওটা আমার মনে হয় একটু বেশি জটিল নাকি স্যার? মানে জটিল মানে হচ্ছে কি, ওদের আমরা দেখেছি ওদের কেসটা জটিল, কারণ হচ্ছে বিকজ অফ পার্সোনালিটি। ওরা সাধারণত টক্সিক ক্যারেক্টার হয়, আপনারা মন খারাপ করবেন না, যে আমি ডাক্তার হিসেবে এটা বলতে হচ্ছে। ওরা খুব টক্সিক ক্যারেক্টার হয়, খুব নেগেটিভ চিন্তা করে, অতীতের সব নেগেটিভ জিনিসে ভাবে এবং ফিউচার সম্পর্কে সব নেগেটিভ প্রেডিক্ট করে, রাত্রে ঘুমায় না, কোনো ডিসিপ্লিন নেই, আর খুবই মেজাজ খারাপ থাকে। আর বিশেষ করে ওদের আশেপাশে যারা থাকে ওদের সাথে ওদের খুবই টক্সিক বিহেভিয়ার, তো জি স্যার। সো খুবই সে এক্সাক্টলি স্যার। আমি এটাও দেখেছি স্যার, একদম শুকনো, তার মানে টেনশনের কোনো কিছু নাই। অযথা সে নেতিবাচক এটা চিন্তা হলো করছে। এইটা হচ্ছে যে টেনশনের কিছু নেই, কিন্তু টেনশন করছে, হুম। কিন্তু হয়তো তার জীবনের কোনো একটা সময় কিছু একটা ছিল আচ্ছা। এবং সেই প্রবলেমটা এখন হয়তো নাই, কিন্তু ওই জিনিসটা তাকে ওই হ্যাবিটটা তার রয়ে গেছে। আচ্ছা। হয়তো বাচ্চা হলে চাইল্ডহুড অ্যাবিউজ হিস্ট্রি থাকতে পারে,
বা ফাদার মাদার তাদের টক্সিক রিলেশন তাকে ইফেক্ট করতে পারে, আচ্ছা। অথবা মানে খুব নিকট আত্মীয় থেকে সে এমন কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা সে কারোর সাথে শেয়ার করেনি বা করার মতো নয়, এরকম দেয়ার লট অফ থিংস হ্যাপেনিং। সো সাবকনশিয়াসে কিন্তু তার একটা ট্রমা হয়তো থাকে সাধারণত। জি। তো ওইটা সে হয়তো ওভারকাম কাউকে হয়তো বলে না। আপনি তো আর হয়তো দেখলেন তার কোনো প্রবলেম নেই, বাট তার প্রবলেমটা তার ভেতরেই আছে। ওটা তো হয়তো আপনাকে বলেনি বা এক্সপ্লোর করা যায়নি, বা তার সাথে সে হয়তো স্বীকারই করেনি, এরকমও হতে পারে। বাট মনে রাখবেন যে আন্ডার দ্য সারফেস, মানে আমরা সবসময় আইসবার্গের সামান্য উপরে দেখি, কিন্তু দেয়ার আর লট অফ থিং যেটা আমরা দেখি না। দেখবেন যে মানুষের সম্পর্কে আপনি যা জানেন খুবই অল্প, আর যত তার সাথে মিশবেন দেখবেন যে প্রতিটা মানুষ নানান রকম সমস্যায় জর্জরিত, এবং তাদের আসল চেহারা দেখতে হলে তাদের সঙ্গে মিশতে হবে, লেনদেন করতে হবে, তখন দেখবেন তাদের আসল চেহারা। তো এই জন্যে অ্যাকচুয়ালি রিজন আছে, হয়তো আমরা বুঝতে পারছি না, বা সে হয়তো এক্সপোজ করছে না, বা জানি না, তবে কিছু রিজন তো অবশ্যই আছে। হ্যাঁ, এটা গেল। আর একটা হলো, যদি এমন হয় যে হ্যাঁ অতীতে তার একটা সমস্যা যেটা এখন নেই, কিন্তু তবুও সে টেনশন করছে, তার কারণ হলো সে এটা হ্যাবিটে চলে আসছে, তার মাসেল মেমোরির ভিতরে চলে আসছে, তার ফিজিক্স মানে শরীরের ভিতরে এটা হ্যাবিটটা কিন্তু নট অনলি যে ব্রেনের মধ্যে থাকে, হ্যাবিট কিন্তু সবখানে চলে আসে। যেমন ধরেন আপনি মানে কোন হাতে খাবার খান, কিভাবে গ্লাস তুলেন, আপনি যদি কোনো একটা ভিন্ন কিছু ট্রাই করতে চান, দেখবেন আপনি বারবার সেম ভুলটা করতেছেন, কারণ এটা আপনার মাসেল মেমোরির মধ্যে চলে গেছে। এই জন্য আপনার যে কোনো একটা অভ্যাস আপনি পরিবর্তন করতে কয়েকটা দিন সময় লাগবে, দেখবেন যে আপনি রিপিটেডলি সেম ভুলটা করছেন। হয়তো নামাজে আপনার একটা ভুল আছে, আপনি যখন সচেতন হলেন সেটাকে কারেক্ট করতে যেয়ে দেখবেন বারবার আপনি ভুলটা করতেছেন, করে পরে একদিন হয়তো কারেক্ট হবে, তারপর আবার ওটা থাকবে। তো এটা হলো হ্যাবিচুয়েশন, মানে হ্যাবিটটা কিন্তু আপনার মানে কি বলবো হাড়ের মধ্যে মাংসের মধ্যে আপনার কিন্তু চলে আসতেছে। তো এইটা হলো যে নিউরোপ্লাস্টিসিটি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড নিউরোপ্লাস্টিসিটি? নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেন একটা পাথওয়ে তৈরি করছে। হ্যাঁ, আপনি প্রতিদিন একটা কাজ করতে 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 ব্রেনের ভিতরে একটা পথ তৈরি হচ্ছে, সেই পথটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। তা ওর চিন্তা করতে 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 ওর ব্রেনের যে পাথওয়েটা তৈরি হয়েছে, আমরা তো সেই পাথওয়েটাকে তো সেই পথটাতে আমরা তো বন্ধ করে দেইনি, পথটা তো আছে। তো এই জন্যে ওর কোনো কারণ ছাড়াই সে চিন্তা করবে, জি। কোনো কারণ লাগবে তাহলে না, স্যার এটা ওইটা পাথওয়ে ওটা। একটা জিনিস দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের সাথে মনস্তাত্ত্বিক বিষয়টা ওতপ্রোতভাবে আমি জড়িত। বলি শোনেন, মেটাবলিক হুম, ডিজিজ যে কোনো হুম। কিছুর সাথে মন, আত্মা এবং দেহ সবই জড়িত, এবং আচ্ছা। সারাউন্ডিংস। এখন আপনার সাথে আপনার হাজবেন্ডের রিলেশন কেমন, আচ্ছা। তারপর হচ্ছে যে সন্তানের জন্য তার বাবা মার রিলেশন কেমন, আচ্ছা। বা তার মানে সে কি দেখে, সারাক্ষণ ঝগড়াঝাটি দেখে, একজন আরেকজনের ভিতরে কোল্ড ওয়ার চলতেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, বাচ্চারা দেখতেছে মাও কথা বলে না, বাপেও কথা বলে না, কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু কিছুই বলে না, থমথমে একটা পরিবেশ। তো সে তো এটা এনজয় করতেছে না, তার কাছে তো খুব মানে পেইনফুল লাগছে, সে তো এটা এক্সপ্রেসও করতে পারতেছে না। আর কাউরে জিজ্ঞেস করলে কিছুই হয়নি, মানে তার মানে তারা মিথ্যা কথা বলতেছে তার সাথে, সেটা সে ফিল করতেছে, দে আর লাইং উইথ। হ্যাঁ, যে বাচ্চা যখন দেখে আমার বাবা আমার সাথে মিথ্যা বলে, মা আমার সাথে মিথ্যা বলে, তো ওর তো এটাতে আরও সমস্যা তৈরি হয়। সো এই যে মানে সারাউন্ডিংস, এমনকি এনভায়রনমেন্ট, আমার যে বাতাস, পানি থেকে শুরু করে এমনকি ধরেন আপনার দেশের পরিস্থিতি, যেমন যুদ্ধ লেগে গেছে, এতগুলো বাচ্চা মেরে ফেলানো হয়েছে, আপনার এতভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তো এই জিনিসগুলো আপনাকে ইমপ্যাক্ট করবে। তো এই স্ট্রেস, কর্টিসল, এবং সেখান থেকে ইনসুলিন রেসপন্স, এবং সেখান থেকে মানে খাওয়া এবং সেটা জমানো। সো রিলেশনটা কি বোঝা যাচ্ছে? জি, জি, জি। যে কিভাবে যে আমার স্ট্রেস কন্ডিশন, স্ট্রেস আমার থেকে কর্টিসল, আমার জি। এই স্ট্রেসে টেনশনে ইনসুলিন বাড়ে, সুগার স্পাইক করে। হুম? তো ওইটা আবার আপনার টিজি হিসেবে বা হচ্ছে, জমা হচ্ছে। তো এখন কিন্তু স্যার ছোট বাচ্চাদের মধ্যেও ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। আমার কাছে এসেছে ৮ বছরের বাচ্চা ফ্যাটি লিভার, হুম। ৯ বছরের বাচ্চা ফ্যাটি লিভার, ১১ বছরের বাচ্চা। ১১ বছরের বাচ্চাটার মানে ওজন হলো ৯৫ কেজি পাইছি আমরা। আর কয়েকদিন আগে তো লাইভেই দেখলেন ১১ না ১২ বছর মানে ১০৪ কেজি না কত দেখলেন, জি। ওরও ফ্যাটি লিভার। সো ফ্যাটি লিভার এখন ছোটোবেলা থেকেই হচ্ছে। কেননা আমরা বাচ্চাদেরকে এই যে মোবাইল দিয়ে রাখছি, আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখছি আমার সুবিধার জন্যে, যে আমি ওকে মোবাইল দিয়ে আমি আমার কাজটা করতে পারি, নাহলে তো সে আমাকে জ্বালায়। তো খাইতে চাইছে না, মোবাইল দিয়ে দিতেছে, কার্টুন চালায় খাও। আর বাচ্চারা যখন একবার মনোসোডিয়াম গ্লুটামেট তার পেটে ঢুকবে, অর্থাৎ বাইরে যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড যখন একবার সে, ও আর জীবনে বাসার খাবার তার ভাল লাগবে না, এগুলো তার কাছে একদম মনে হবে যে পাইনসা।
তো তখন তারা নিজেরাই, এখন তো মোবাইল আছে, নিজেই অর্ডার করে। আপনি টিংকি বেল দিল কেন, খুঁজেলে দেখলেন পিজা হাতে দাঁড়ায় রয়েছে। এখন আপনি মা হিসাবে তাকে তো পিজাটা নিয়ে দিতে হবে, আপনি তো আর তাকে ফেরত দিতে পারতেছেন। তো এইভাবে বাচ্চারা এখন এই যে আসক্ত হয়ে যাচ্ছে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুডে, সুগার এডিকশন, ফুড এডিকশন, এর সঙ্গে সঙ্গে তাদের ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ ওই যে সোশ্যাল মিডিয়া, এখন তো পর্ন অনেকে দেখে, হ্যাঁ, পর্ন এডিকশন, ভিডিও গেমস এডিকশন, তারপর হচ্ছে রাত জাগা, হ্যাঁ, আর হচ্ছে ওই যে স্ট্রেস, হ্যাঁ। তো এই সব কিছু মিলে ওদের অল্প বয়সে এটা হচ্ছে। যে এর আগে আমরা যে একটা প্রোগ্রাম করেছিলাম পিসিওডি নিয়ে, তখন কিন্তু আপনি বলেছিলেন খেলাধুলাটা খুব জরুরি স্যার বাচ্চাদের জন্য। এক সেম পরামর্শ নিশ্চয়ই আপনার এখানেও থাকবে। না, বাচ্চাদের জন্য ফ্যাটি লিভার না হওয়ার জন্য তাকে ন্যাচারাল খেতে হবে, এবং যখন রিয়েল ফুড খাবে বাচ্চারা তখন তার ক্ষুধা কমে যাবে। রিয়েল ফুড খেলে তার বারবার খেতে মন চাইবে না, কারণ ওরা তো এখনো এতটা নষ্ট হয়নি। বাট মজার ব্যাপার হচ্ছে, দেখেন ফ্যাটি লিভার যাদেরই আছে তাদের হোমো আয়ার মাস্ট করাতে হবে, ভিটামিন ডিও দেখতে হবে, সিআরপি করাতে হবে, টিজিএস, বাচ্চার বয়স কত সেটা দেখা যাবে না, এগুলো সবই তার করাতে হবে, এবং সেই অনুযায়ী তাকে খাবার দিতে হবে। বাচ্চা যতই ছোট হোক তাকে কখনোই ভাত রুটি ফল দুধ দেওয়া যাবে না। ভাত রুটি ফল দুধটা পরে তার হোমো আয়ার ভালো হলে, ফ্যাটি লিভার ভালো হলে তারপর গিয়ে দিতে হবে। সো মানে খাওয়ার প্ল্যানটা সেম। আর রুটিনটা হচ্ছে বাচ্চাদের জন্য সুস্থ বাচ্চা কিভাবে সুস্থ থাকবে, মানে বাচ্চা কিভাবে রোগী হবে না সেটা বলাটা জরুরি। সেটা হচ্ছে একই রকম, কারণ ফ্যাটি লিভারের রুট কজ আর হচ্ছে ডায়াবেটিসের রুট কজ আর পিসিওডির রুট কজ সেম রুট কজ, ইরেকটাইল ডিসফাংশনের রুট কজ সেম রুট কজ, এটা কোনো আলাদা রুট কজ না, একই। এই যে এই একই গাছের গোড়া থেকে এতগুলো পাতা হয়েছে, মানে ধরেন এটা হলো যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এখান থেকে ডায়াবেটিস হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, পিসিওডি হয়েছে, পিসিওএস হয়েছে, বা ইডি হয়েছে, পরবর্তীতে এটার কনসিকুয়েন্স হিসাবে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, সব ওই একটা গাছেরই ডালপালা। তো এই জন্যে রুট কজ একই। তো তার রুটিন হবে এরকম বাচ্চাদের, যে সে রিয়েল ফুড খাবে, একদম হালাল এবং তৈয়ব খাবার খাবে, ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা না থাকলে খাবে না। সন্ধ্যা 7টার মধ্যে খাওয়া শেষ করতে হবে, রাত 9টা 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। সন্ধ্যার পরে নো মোবাইল ডিভাইস, নো ল্যাপটপ, নো সোশ্যাল মিডিয়া, নো ডিজিটাল প্ল্যাটফর্ম, নো স্ক্রিনিং। এবং ভোরে উঠে আমি যেমন ব্যাডমিন্টন খেলতে যাব, আপনি যেখানেই যান ওদেরকে নিয়ে যেতে হবে, নিয়ে ওরা আধা ঘন্টা 15 মিনিট সে আউটডোর এক্সপোজার, ঘাসে হাঁটলো, রোদ লাগালো, তার সান এক্সপোজড হলো, সকালের আলোটা নীল আলো যেটা, ওটা তার মেলাটোনিন ওয়াশ আউট করলো। এরপরে সে বিকেলে খেলতে হবে এবং আউটডোরে খেলতে হবে, সূর্যের আলোতে যেখানে দেখা যায়, পারলে সান সেট দেখতে হবে। আর দুপুরে 10-15-20 মিনিট তাকে গোসলের আগে একদম টাটকা রোদে ওই নারকেলের তেল, যেটা আমরা বলছি এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড, এবং অবশ্যই সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন এবং ইজড অর্গানিক সার্টিফাইড বা সার্টিফাইড অর্গানিক, এই ক্রাইটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে না। সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, সার্টিফাইড অর্গানিক, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এই বাচ্চাকে এই তেল লাগাতে হবে, লাগিয়ে রোদ্রে দিতে হবে, এবং তার ভিটামিন ডি চেকে রাখতে হবে। তাহলে যদি সে ক্ষুধা লাগলে খায়, এবং মানে তাকে নিয়ে পিড়াপিড়ি করা যাবে না, খাইতে হবে। ওর তো যদি ভালো মারা খুব কনসার্ন থাকে স্যার, যে আমার বাচ্চা খেলো না, শুকায় যাচ্ছে, এটা আসলে খাওয়াতে হবে। এটা আসলে কি মায়েদের চিকিৎসা লাগবে। কারণ কি, একটা ছোট বাচ্চা অল্প একটু পেট, একটু রিয়েল ফুড সামান্য খেলেই ওর আর সারাদিন খেতে হয় না। তো মায়েরা হয়তো আমাদের ছোটবেলায়, মানে আমি যে সাইকোলজিটা আমি যেটা দেখি, আমরা কিন্তু দেখেন তখন বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, খাইতে পারেনি। আমি যে গ্রামে দেখেছি, হ্যাঁ, বাচ্চা কাঁদতেছে, অনেকগুলো বাচ্চা কান্নাকাটি করতেছে, কান্দে কান্দে ঘুমায় যাচ্ছে, থামতেছে, মা ওদেরকে কি খাবার দিবে, খাবার নাই তো। এখন অনেকের ফ্যামিলি, আমরা ছোটবেলায় মানে এখানে একটা ডিমকে অর্ধেক করে, ওই যেটা বলি জবাই করে, হ্যাঁ, তা আমরা 6 জন মানুষ হলে 3টা ডিম রান্না হয়েছে, 3টাকে জবাই করে 6 জন ভাগ করে করে খাইছি। আবার দেখতাম যে কুসুম কাঠটার সাইজ কেমন, হ্যাঁ, ওটা ছোটবেলায় যেটা করে মানুষ। এখন ওরাও বেশিরভাগ মা তারা ছোটবেলায় হয়তো এইভাবে সে করছে, এবং মায়েদের ধারণা যে বাচ্চারা বেশি খাওয়ালে বেশি মেধাবী হবে, বেশি ভালো ভালো খাওয়ালে বেশি ব্রেন হবে, বেশি শক্তি হবে, এনার্জি হবে। ইটস নট ট্রু। তো এখন আসলে বেশি হচ্ছে ফ্যাটি লিভার, আর বেশি হচ্ছে অবেসিটি, বেশি হচ্ছে এখন ছোট বাচ্চা 11 বছরের বাচ্চা ডায়াবেটিস টাইপ 2 আমরা পেয়েছি। এখন মাকে স্বাস্থ্য জ্ঞানের অধিকারী হতে হবে স্যার। এই স্বাস্থ্য জ্ঞানের আমাদের উদ্দেশ্য তো মা একটা সুস্থ মা, একটা স্বাস্থ্য সচেতন মা, আর স্বাস্থ্য জ্ঞানের অধিকারী একটা মা আমাদের একটা পুরো সুস্থ জাতি উপহার দিবে।
তো এবং মায়েদেরকে স্যার আপনাদের টার্গেট অনেক করছে। ফলোয়ার, আপনার অনেক ভালো ভালো ফলোয়ার কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করছে প্রতিনিয়ত ভালো আলহামদুলিল্লাহ। ভালো মা হিসেবেই জি জি। বাচ্চাদের খাইয়ে, এবং হ্যাঁ। এগুলা কিন্তু খুব, এটাও কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো একটা বিষয়। এটা আমরা সোশ্যাল একটা দায়িত্ব হিসেবে আমরা পালন করব এবং প্রিয় দর্শক আপনারা যারাই দেখছেন তাদেরই উচিত হবে ভিডিওগুলো শেয়ার করা, মানুষের কাছে পৌঁছানো এবং বাচ্চাদেরকে কিভাবে এখন থেকে আপনি টেক কেয়ার করবেন। আমি আপনাদেরকে একটা কথা ইনশিওর করি, আপনার বাচ্চা যদি রিয়েল ফুড খায়, অর্গানিক ফুড খায় ছোটোবেলা থেকে, এবং সে যদি ক্ষুধা লাগলে খায়, এবং সে যদি রেগুলার খেলাধুলা করে, যেভাবে আমি বলছি সেভাবে যদি ঘুমায়, পড়ার সময় পড়ে, এবং ওই যে সোশ্যাল মিডিয়ার কথা যেভাবে বলছি যে তাদেরকে আধা ঘন্টার জন্য সুযোগ দেন বা 1 ঘন্টার জন্য সুযোগ দেন, এই 1 ঘন্টার মধ্যে তাকে সোশ্যাল মিডিয়া শেষ করতে হবে অথবা ইন্টারনেটের কাজ শেষ করতে হবে, ভিডিও গেমস খেলা, এটা হলো রেস্ট্রিকশন, হ্যাঁ, স্ক্রিন রেস্ট্রিকশন দেওয়া। এটাতে যদি তাকে রাখতে পারেন, তারা যদি ভোরে ওঠে, হ্যাঁ, তারা যদি 8 ঘন্টা ঘুমায়, বিলিভ মি আপনার বাচ্চা এমনিতেই খুব প্রোডাক্টিভ বাচ্চা হবে এবং এই বয়সের সঙ্গে সঙ্গে দেখবেন ওর অবস্থানে চলে যাবে। আপনার ওর পড়াশোনা নিয়ে আপনার চিন্তা ওর প্রতিষ্ঠান নিয়ে আপনার চিন্তা করতে হবে না, কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না। দেখবেন বাচ্চাটা নিজের যোগ্যতায় নিজের স্থান সে পেয়ে যাবে। জি জি। তো এই জন্য আপনারা কেন শুধু শুধু নিজের আপন সন্তান, আপনার নারী ছেঁড়া ধন, তাকে কি করে আপনি এই প্রসেসড আল্ট্রা প্রসেস ফুডের মতো বিষাক্ত জিনিস তাকে ভালোবেসে মুখে তুলে দিচ্ছেন? এটা তো মেনে নেওয়া যায় না। এবং আজকে আপনার বাচ্চার ফ্যাটি লিভার হলো, হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস হলো, ছোট ছোট বাচ্চার। সো মা হিসেবে আপনার তো অনেক খারাপ লাগছে, কষ্ট লাগছে। এর জন্যে যে আপনি নিজেও এই মানে আসলে না বুঝেই এটার জন্য রেসপন্সিবল। তো এই জন্যে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন আপনি বোঝেন। বুঝে শুনে যদি এখন আপনি হ্যাপি ফ্যামিলি টাইম মানে যদি বুঝেন যে পিজা বার্গার টার্গার খাইয়া, হ্যাঁ, তারপরে ওই যে লাস্টে কি খায়, শেক, কি শেক জানি, মিল্ক শেক না কি খাইয়া টাইয়া, তারপর কেক, তারপর হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস, এগুলো কোল্ড খেয়ে ড্রিঙ্কস টেয়ে, কালচার এখনো আছে স্যার। হ্যাঁ, ধোঁয়ায় খাচ্ছে, হ্যাঁ, ডাক্তারাই খাচ্ছে, ডাক্তারের বাচ্চাদের খাচ্ছে, হ্যাঁ, আর সবার ফ্রিজের মধ্যে এখন পেট বোতল আছে, আর সবার একটা ভালো পেটও আছে। তা এখন এই যে নিজের বাচ্চাকে নিয়ে সে সেলফি, হ্যাপি কোয়ালিটি ফ্যামিলি টাইম, নো নো, এটা বিষাক্ত ভালোবাসা, এটা বিষাক্ত টাইম। সো আপনি তাদেরকে ন্যাচারাল কিছু এক্সপোজ করেন, তাহলে আপনার নিজের জন্য এবং তার সন্তানের জন্য ভালো। এখন স্যার, এখন সামনে তো চলে আসছে আমের, আম, কাঁঠাল সব মৌসুম। ফ্রুক্টোজটা স্যার গবেষণায় দেখা গেছে যে মাদকের মতোই, মানে আমরা হ্যাঁ। অ্যালকোহলিক নন অ্যালকোহলিক যদি আমি আনি, নন অ্যালকোহলিকদের ক্ষেত্রে মাদকের মতো ফ্রুক্টোজটা কাজ করছে। ওই বিষয়টা যদি একটু বলতেন। এবং ফলের রসটা হ্যাঁ, আমরা অনেকেই জানি না, আমরা ফলের রস অনেক মানে ওই যে হেলদি মনে মদ করি। তৈরি করে যে ফলের রস দিয়ে হুম, ফার্মেন্টেড করা হয়। তো এটা নিয়ে খুব মানে চমৎকার একটা মানে ইয়ে আছে, সেটা হলো একজন বিজ্ঞানী উনি গবেষণা করা শুরু করলেন ফ্যাটি লিভার নিয়ে। উনি দেখেন যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ যে মদ খেয়ে ফ্যাটি লিভার হয়েছে আর যে মদ না খেয়ে ফ্যাটি লিভার হয়েছে, সেম স্ট্রাকচার, কোনো পার্থক্য নাই, আন্ডার মাইক্রোস্কোপ সেম। তিনি বললেন যে দুটো একই, নাম আলাদা, কারণটা কি? তখন উনি এটা নিয়ে ভাবতে ভাবতে উনি রিলেশন করলেন, ও এটা তো ফ্রুক্টোজ ফার্মেন্টেড করে খাচ্ছে, আর এটা হলো ডাইরেক্ট ফ্রুক্টোজ খাচ্ছে, লিভার ফার্মেন্ট করছে। আচ্ছা, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? একই জিনিস হচ্ছে, সেম জিনিস, মানে আমি এটা ফলের নিজে আমি রস, করছি আর ওটা লিভার করছে। হ্যাঁ, এটা লিভারের ভিতরে একটা স্টেপে যে তারপর সে ইয়ে করছে। হ্যাঁ, এটা স্যার অনেক মারাই জানে না, অনেক অনেক মারা কেউই, মানে ফলের ডাক্তাররাই জানে রসকে না, হেলদি মনে করে। ওইটা একটু আপনি একটু যদি ডাক্তাররাই বলতেন জানে স্যার। না। আচ্ছা, ফলের রস যে আপনারা খান মায়েরা, মানে বাচ্চাদের যে খাওয়ান চিপ জুস, তো এইটার মধ্যে ফলের রস আছে কিনা সেটা হলো আমার প্রথম প্রশ্ন। এটার মধ্যে আর যাই থাক, ফলের কোনো রস নেই, জি। এটা পুরোটাই কেমিক্যাল। আর যদি সত্যি সত্যি ফলের রসও আপনি আপনার বাচ্চাকে খাওয়ান যেটা ঘরের ভিতরে, তো দেখতে হবে আগে সেই ফলটা কি ফল, সেটার ভিতরে কেমিক্যাল কিনা, ওই যে সেটা কোন ফল, মানে বিদেশি হলে এটা একই। আর আপনি যদি এই ফলের রসটা তাজাও খাওয়ান, তাহলে আপনি লট অফ ফ্রুক্টোজ একেবারে একটা ফ্লাডেড হচ্ছে বডির ভিতরে। তো এইটা আপনাদের সচেতন হতে হবে। আপনি ফলটাই দিতে পারেন আস্ত দিলে ফাইবার যাবে। এবং চিবিয়ে চিবিয়ে খাবে হুম। এবং ফাইবার সহ, যেটা ন্যাচারাল, এবং অবশ্যই দেশীয় ফল হলে ভালো, এবং অবশ্যই আপনাকে আপনার ওজন, আপনার ট্রাইগ্লিসারাইড রেশিও, টিজিএইচডি রেশিও, আপনার ফ্যাটি লিভার আদৌ আছে কিনা, বা আপনার ইনসুলিন কত আছে, এগুলো দেখে নেওয়া দরকার। জি। ভিটামিন ডি লেভেল, এগুলো দেখে নেওয়া দরকার। বাট যাদের বাচ্চারা সাধারণত শুকনা ফ্যাটি লিভার কম দেখি আমরা,
সাধারণত বাচ্চাদের ফ্যাটি লিভার ওবেসিটির সাথে সরাসরি রিলেট, কারণ ওরা এখনো এত টেনশন মেনশন করা তো আর শেখে নেই। কিছু এক্সেপশনাল হচ্ছে ওই যে বললাম চাইল্ডহুড ট্রমা, অ্যাবিউসের হিস্ট্রি, সেগুলো অন্য জিনিস। জি, জি। কিন্তু এছাড়া কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে ফ্যাটি বাচ্চা ফ্যাটি লিভার, Fatty liver, জি। মানে এইটা আর কি। তো এই জন্যে ওই বাচ্চার একটু নাদুস নুদুস দেখলেই একটু করানো উচিত টেস্ট। আর হোমায়ারটা আসলে আপনারা মানে অনেকেই হয়তো জানেন না, ইনসুলিন রেজিস্ট্যান্সের যে পরীক্ষা এটাকেই হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট, আইতে ইনসুলিন আর রেজিস্ট্যান্স, এটা হলো হোমা আইআর। এটা 0.5 to 1.5 হতে হবে। তো আপনারা জানি এখন যে প্রশ্নটা করবেন যে কোথায় করাবো। প্রিয় দর্শক, অনেক জায়গায় হয়তো করানো সম্ভব, কিন্তু এই টেস্টটা সচরাচর কেউ করায় না। তো আপনারা 09678242404 এই যে স্ক্রিনে দেখানো নাম্বার, এখানে ফোন দিবেন এবং আমরা আপনাদের এই হোমায়ারটা এবং ডিসকাউন্টটা করে দেবো আর কি। প্যাকেজটা করালে এবং সঙ্গে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না। আমার সেশন তো ফ্রি, আমি তো ফ্রি, আমার তো নলেজগুলো ফ্রি, আমার নাহলে কোনো দাম নাই। কিন্তু ডাক্তারদের তো টাকা লাগে, ওর সংসার চালাইতে হয়, ওর তো দাম আছে। তো ডাক্তার দেখানো ফ্রি, টেস্টের রিপোর্টে ডিসকাউন্ট, টেস্টের রিপোর্ট দেখাইতে ডাক্তারকে কোনো টাকা লাগে না। পুষ্টিবিদের পরামর্শ, এটা পুষ্টিবিদ এখানে আমাদের পুষ্টিবিদরা কিন্তু আপনাকে ওই গদবাঁধা ওই সবার মতো দিবে না। আপনার ইনসুলিন লেভেলের উপরে, হোমায়ারের উপরে, আপনার রিপোর্টের আলোকে তারা কিন্তু আপনাকে ওই ইনসুলিন ইনডেক্স দেখে দেখে তাকে খাবার তালিকা দিবে, হ্যাঁ। এবং আমাদের এখানে যারা এসেছে, ফ্যাটি লিভার তো 1-1.5 মাসে লাগে নাই ভালো হতে, 2-3 মাসের মধ্যে সবার ফ্যাটি লিভার ভালো হয়েছে। তো আপনারা আসুন। আরেকটা হচ্ছে কি বলে, আমাদের যে জিম বা কী ব্যায়াম আপনার জন্য দরকার, এগুলো শেখানোর জন্য আমাদের আরেকটা টিম আছে। তো এটাও বিনামূল্যে, এবং এই যে কফি এনামা করতে হবে, পেটের ব্যায়াম করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, এগুলো ফ্রিতে আচ্ছা, শেখানো এই হয়। কফি এনেমা নিয়ে এখনো কারো স্বচ্ছ ধারণা নাই। ম্যাক্সিমাম লোক ভয় পায়। এই বিষয়টা কিভাবে আরো বেশি প্রচার করা যায় স্যার? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, আমি এখানে একটু একটা পয়েন্ট শুধু বাকি, যে এরপরে আপনি বাসায় গেলে পরে আপনাকে হেলথ কোচ গাইড করবে। অর্থাৎ এই যে ওই কফি এনামা নিয়ে ভয় পাচ্ছে, তো আপনি তার সঙ্গে ডিসকাস করেন যে আমাকে তো কফি এনামা দিয়েছে, আমি তো ভীষণ ভয় পাচ্ছি, তো আমি আসলে এটা কি করতে পারি। তো এই জন্য আমার পরামর্শ হলো যে অ্যাকচুয়ালি ভয়ের কারণ অন্য কিছু না, যে এটা খুব ক্ষতিকর, ভয়ঙ্কর। তো এটা ভয়ের কারণ হচ্ছে আমি একটা জিনিস কোনোদিন করিনি, তো আননোনের প্রতি যে ভয়, মানে আমি জানি নার প্রতি যে ভয়, সেটাই হচ্ছে একমাত্র ভয়। কারণ কাউকে ও জন্মের পরে দেখে নাই কফি এই মানে দিছে আর কি বায়ুপথে, ও জন্মের পরে কাউকে দিতে দেখে নাই, তো এখন ও দিবে। আর এমনও লোক আছে যারা জীবনে বায়ুপথে কিছু দেয় নাই, যারা সাপোজিটরি ব্যবহার করছে তারা তো কিছু একটা দিছে, হ্যাঁ। বা যাদের কোলোনোস্কোপি হয়েছে, যাদের প্রক্টোস্কোপি হয়েছে, তাদের তো একটা এক্সপোজার আছে। কিন্তু যারা পায়ুপথে জীবনে কিছুই দেয়নি, তাদের কাছে একটা জিনিস পায়ুপথে দেওয়াটা তাদের জন্য একটা আননোন এক্সপিরিয়েন্স। এটা আসলে ভয় কাটানোর একমাত্র উপায় হচ্ছে নিজে করা। এসো নিজে করি। তো উনি যদি ধরেন ভয় পায় যে হ্যাঁ পানি গরম হয়ে গেলে একটা গরম পানি ঢুকানো তো একদমই অনুচিত হবে, তো এইটাই হলো একটাই ভয়, যে আপনি পানিটা গরম পানি ঢুকাবেন না, খবরদার কুসুম গরম, মানে হালকা গরম, মানে হাতে দিলে মনে হয় কুসুমের মতো হালকা গরম, খুবই খুবই মৃদু উষ্ণ, তাহলে আর কোনো ভয়ের কারণ নেই। আরেকটা ভয় হচ্ছে বাবা এতগুলো দিব, তা আপনি 250 ml ব্যবহার করেন প্রথমে, 250 ml দিয়ে দেখেন মরে টরে যান কিনা। যদি দেখেন যে না মরি নাই, তারপরে 500 ml, পরে দেখবেন কি ধুর এটা এত সোজা জিনিস, কেন যে ভয় পাইছি। আর এটার উপকার, এটার উপকার এই যে ফ্যাটি লিভার, তারপর হচ্ছে এই যে আমাদের গল ব্লাডারের এগুলো ক্লিন করা, তারপর আমাদের যে গাটের যে খারাপ ইয়েগুলো দূর করা, বডিটাকে ডিটক্সিফাই করা, বডি থেকে ওই যে খারাপ জিনিসগুলো বের করা। আর সবচেয়ে বড় কথা হলো এটার উপকার এক একজন এক একভাবে বলে। যে আমার তো মনে হচ্ছে অনেক দিন পর মনে হলো শরীর সব ভালো লাগতেছে, অনেক দিন মনে হলো যে শরীরটা আমার কত আবর্জনা জমেছিল। কেউ বলতেছে আমার ব্রেন মনে হচ্ছে যে কি মানে আমার মানে শূন্য হয়ে গেছে। অনেকে তো টেনশন থেকে রিলিভ হয়ে যায়, ও তো একটা রিল্যাক্স ফিল করে। এখন বলে না ত্যাগেই শান্তি, মানে ত্যাগটা এত সুন্দরভাবে হয় যে ও একটা শান্তির মধ্যে চলে যায়। কেউ বলে যে আমার তো ঘুম ভালো হয়ে গেছে, হ্যাঁ এখন তো আমার খালি ঘুম আসে, মানে এখন তার এতটা স্ট্রেস ফ্রি হয়েছে। তো অনেক রকম ময়লা। আর আমার এক ফ্রেন্ড বলতেছে যে দোস্ত কফি এনামা যে এত উপকার আমি তো বুঝি না, আমি তো কিনা কয়দিন ফালায় রাখছি। আসলে তো দৌড়ায় আমার সাথে, দৌড়াতে দৌড়াতে গল্প করতেছে আর কি হাতির ঝিলে। তো বলছে এটা মানে এত উপকার,
পরে আমি বললাম কেন, তোমার কি উপকার হয়েছে? বলে যে আমার কাছে মনে হয়েছে যে কয়েক বছরের জঞ্জাল মনে হয় দূর হলো। মনে হয় যে 5 বছর আগে কি খাইছি সেটার জঞ্জালও মনে হয় আমার পেটের মধ্যে ছিল। হ্যাঁ, মনে হচ্ছে যে অনেক বছরের জঞ্জাল ক্লিন হয়েছে। জি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেউ না করলে পরে সে বুঝবে না এটার উপকারিতা। তো ফ্যাটি লিভার থেকে ভালো হইতে হলে অবশ্যই কফি এনামা করতে হবে। আর অবশ্যই রোজার মাধ্যমে সে ফ্যাটে ভালো হবে। রোজা রাখতে হবে বা ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং বা টাইম রেস্ট্রিক্টেড ইটিং যেটাই বলেন না কেন, আপনাকে এই যে না খেয়ে থাকলাম, ইনসুলিন কমবে। এখন আমি একটু ব্যায়াম-ট্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম, ইয়োগা করলাম, মেডিটেশন করলাম, একটু মাসেল এক্সারসাইজ করলাম বা একটু কার্ডিওভাস্কুলার করলাম, যাই করি এক দিন এক একটা আরকি। তো করলে পরে এখন ধরেন আমার ইনসুলিন কম, এখন আমার শক্তি দরকার। তো এখন আপনার ওই ফ্যাটটা ব্রেকডাউন হবে, হয়ে ওই শক্তি দিয়ে আপনি কিন্তু ব্যায়াম করতেছেন। জি। এটাকে বলে স্টোরড এনার্জি। তো এখন লিভারের চর্বি জমে আমার লিভার শেষ, আর আমরা ওই লিভারের চর্বি দিয়ে আমি এখন ব্যায়াম করি, কিছু খাই না, ওখান থেকে খরচ করি। হ্যাঁ, জি। এটাকে বলে ফ্যাট অ্যাডাপ্টেশন, নিজের তেলে চলা, ফ্যাট বার্ন। তো এই ফ্যাট বার্ন করতে বাধা দেওয়া হলো ইনসুলিন, আর ইনসুলিন বাড়াতে সাহায্য করে হলো ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার। তো এখন ফ্যাটি লিভার রোগী ওদিকে ভাত, রুটি, ফল, দুধ ধোঁয়ায় খেয়ে যাচ্ছে, আর ওদিকে ডিমের কুসুম ফেলে দিচ্ছে, ওদিকে ঘি খাচ্ছে না। আর মজার ব্যাপার হচ্ছে এই পরামর্শ মেনে তার রোগ ভালো হচ্ছে না। আর আমাদের যারা ফলো করতেছে তারা ভাত, রুটি, ফল, দুধ বাদ দিয়ে শাক, সবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি খাইতেছে। জি। জি। ওদিকে রোজা রাখতেছে, ব্যায়াম করতেছে, আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠতেছে, কফি নামা করতেছে, শ্বাসের 8টা ব্যায়াম করতেছে, রোদে যাচ্ছে, ঘাসে হাঁটতেছে, সে ভালো হয়ে যাচ্ছে। আর স্যার রেড মিটের একটা বিষয় আছে, এটা যদি বলতেন ফ্যাটি লিভার রোগীদের। আচ্ছা, ফ্যাটি লিভার রোগীদের রেড মিটটা ইনিশিয়ালি আমি বলবো যে মানে ইনিশিয়ালি তার বেশি খাওয়ার দরকার নেই। আচ্ছা। প্রথম দিকে সে মাছ, সামুদ্রিক বা অন্যান্য ডিম এবং হচ্ছে যে আপনার মুরগি এই ধরনের খাবে। মুরগি মানে দেশি মুরগি। তারপরে যখন তার ফ্যাটি লিভারটা ভালোর দিকে যাবে তখন সে জিম করতে হবে, সাথে আপনার প্রোটিন, তখন আপনি সে রেড মিট খাবে, গরুর মাংস খাবে, খাসির মাংস খাবে, আর এদিকে স্ট্রেংথ ট্রেনিং করবে ওজন নিয়ে, আর তার শক্তি বাড়বে, মাসেল বাড়বে, তাকে দেখতে ভালো লাগবে, পুরুষত্ব বাড়বে, আর ঘুমও 8 ঘন্টা হবে, ভালো ঘুমাতে হবে। তো তখন সে খাবে। কারণ কেন বললাম, কারণ হচ্ছে যে ওই যে তার তো এমনিতেই ধরেন আমরা তাকে কমাতে চাই, তো তার লিভারের চর্বি এখন মিটে ইনসুলিন রেসপন্স 50%। জি। বাট এখানে একটা মজা আছে, যেমন আপনি যদি জিম করেন, আপনি যদি ফাস্টিং করেন, তারপর যদি মিট খান, তাহলে মিটের ইনসুলিন রেসপন্স অলমোস্ট জিরো, ফ্যাটের মতোই। এটা গবেষণায় দেখা গেছে। মানে সোজা কথা হলো হাই ইনসুলিনে মিটের ইনসুলিন রেসপন্স বেশি। মজার ব্যাপার, হাই সুগারে মিটের ইনসুলিন রেসপন্স বেশি, লো ইনসুলিন নো সুগারে মিটের ইনসুলিন রেসপন্স কম। এটা একটা ভেরি বিউটিফুল থিংস। এই জন্য ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমলে পরে তখন মিটটা দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে পরে তাকে প্রথম দিকে একটু কষাস হতে হবে, এমনকি প্রোটিন ইনটেকও তো সীমিত করতে বলি আমরা প্রথম দিকে। বাট পরে যখন সে এক্সারসাইজ করবে, জিম টিম করবে, তখন প্রোটিন খাবে, ভালো জিম করবে আর ভালো ঘুমাবে, ব্যাস শক্তিশালী হবে। স্যার এখন আমি একটু জানতে চাচ্ছি যে ফ্যাটি লিভার গ্রেড 3-4 সেই ক্ষেত্রে কি ফিরে আসা সম্ভব? সেক্ষেত্রে আমাদের আপনার এখানে প্রতিষ্ঠানে আমাদের কি? এখানে সিরোসিস পর্যায় জি। থেকে ফিরে এসেছে, এটা তো আমার লাইভেই বলেছে। জি। জি। সিরোসিস পর্যায় থেকে ফেরত এসেছে এবং আমরা তাকে অ্যালাউ করিনি, সে নিজে করেছে। আচ্ছা। নিজে করে টোরে ভালো হয়ে তারপর আসছে, দেখলাম যে তার রিপোর্ট ভালো। তখন কারণ কি আমরা রিস্ক নিতে চাই না, কারণ আমাদের সেফটি মার্জিন মেনটেন করে চলতে হয়, কারণ আমাদের শত্রুর কোনো অভাব নেই। যদিও আমরা ভাবছিলাম যে আমাদের সবাই ভালোবাসবে, কিন্তু ওই যে যারা চায় না মানুষ ভালো হোক, সুস্থ হোক, ওষুধমুক্ত হোক, রোগমুক্ত হোক, তো তাদের ভালোবাসা আমরা পাবো না, তো তাদের থেকে আমরা শত্রুতাটা পাবো, এটা আমরা মেনেই নিয়েছি। আর খুবই দুঃখজনক হলো যে মানে ইয়াং জেনারেশনের ভিতরে কিছু লোক তারা অনেক তথ্য না জেনেই তারা কন্টেন্ট ক্রিয়েট করে, এটা ভেরি ব্যাড। তাদের একটা প্রফেশনাল ইয়ে থাকা উচিত। যেমন আমার MBBS আছে কিনা এটা তো জানা কোনো বিষয় না, BMDCতে আমার রেজিস্ট্রেশন আছে কিনা, তো তারা এইসব কন্টেন্ট বানানোর আগে সামান্য এইসব বিষয়ে তারা যদি খুঁজে না দেখে, এদের তো থাবড়ানো দরকার। হ্যাঁ, কারণ এগুলো পোলাপান, মানে এগুলোরে থাবড়ানো দরকার। মানে যে তুমি একটা মানে ডাক্তার হইছে চিটাং মেডিকেল কলেজের মতো জায়গা থেকে, MBBS পাস করছে, এবং আমি তো ইন্টারন্যাশনাল বহু কনফারেন্স অ্যাটেন্ড করছি, এবং আমি ICDRB-তে ডাক্তারদের ট্রেনিং করাতাম।
জি অ্যাবাউট 9 ইয়ার্স, হ্যাঁ, আমি 10 সাল থেকে পর্যন্ত 9 ইয়ার্স আমি ডাক্তারদেরকে ট্রেনিং করাইছি, আমি সার্টিফিকেট দিয়েছি। হ্যাঁ, এবং আমার এই যে অনেক ছাত্র আছে, দোজ দে আর ডক্টর, আমার এখানে 26 জন ডাক্তার আছে, তারা আমার আন্ডারে কাজ করতেছে। জি সো আমি যদি ডাক্তার না হইতাম, হ্যাঁ, তারা কিভাবে আমার নেতৃত্বে তারা এখানে কাজ করতো নাকি? তো এইগুলো মানে সিলি ম্যাটার। সো তোমরা পোলাপান, হ্যাঁ, কিছু বললাম না, তোমরা এইসব নাক টিপ দিলে মানে দুধ বের হবে, এইসব পোলাপান তোমরা কার সাথে কি করো বুঝি না। সো বি কেয়ারফুল, অথেন্টিক তথ্য দিবা, তা না হলে একেবারে আমরা জেলের ভাত খাওয়ানোর যতটুকু দরকার আমরা সেই পর্যন্ত চেষ্টা করব, এসব আমরা মেনে নিব না। আর তুমি অথেন্টিকভাবে আমাদের সমালোচনা করো, ইটস ওকে, সেটা কোনো প্রবলেম না। জি কিন্তু জানো না আমি ডাক্তার কিনা এই প্রশ্ন যে করে সে তো একেবারে কি বলবো, সে তো একেবারে কোনো রিসার্চ করে নাই। আমি যার সাথে শত্রুতা করব তার নিয়ে আমার গবেষণা করতে হবে, তার ভুল ত্রুটি খুঁজে বাইর করে তাকে আমি বিপদে ফেলবো, তাই না? জি তো এখন সে এইটা যদি না জানে যে আমি ডাক্তার কিনা, এই প্রশ্ন যদি করে, তো ওরে তো কি করা উচিত? আর এগুলো যদি পোলাপান হয়, এগুলা কোনো মানে ম্যাচিউরড লোক হইলে একটা কথা, অ্যাডাল্ট হইলে, বা আমার বয়স 52 চলতেছে, হ্যাঁ, এগুলা মনে করেন যে এবার এটা খুব দুঃখজনক। তো আমি মনে করি যে তোমরা মানে তোমাদের নিজেদের জীবন তো ধ্বংস করতেছো। এই প্রতিদিন যে জেনজির কতগুলো বাচ্চা কাচ্চা আসে যাদের আজকে এই অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিস, মানে একজনের ওজন অনেক বেড়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে। আমি তো তোমাদেরকে হেল্প করতেছি। সো তোমরা এই জিনিসগুলো প্রমোট করার চেয়ে, যে আইমান সাদিকের সাথে আমি যে প্রোগ্রাম করছি, ওখানে ওই প্রোগ্রামগুলো দেখো যে আমরা তোমাদের স্টুডেন্টদের জন্য সুন্দর প্রোটোকল দিয়েছি। তোমরা যদি মানো তোমাদের ব্রেন ভালো হবে, তোমরা জীবনে ভালো ক্যারিয়ার করতে পারবে, হ্যাঁ, সেরাদের সেরা হতে পারবে। তোমরা এগুলো মানে আমার পজিটিভগুলো তোমাকে মানে ফলো করতে হবে, হ্যাঁ। আর নাহলে নেগেটিভিটি ছড়ানোর মতো একটা যোগ্যতাও তোমার দরকার। যোগ্যতা লাগবে, তুমি আন্দাজে এগুলো করতে যাবা না। সো আমি বলি তোমরা ছোটরা যা করছো আমি বড় হিসেবে তোমাদের মাফ করে দিলাম, বাট এগুলো নিয়ে বাইরেও না, তাহলে প্রবলেম হবে। জি স্যার, তো একদম অনুষ্ঠানের যদি শেষ পর্যায়ে চলে আসছি, আপনি যদি একটু একটা পরামর্শ দিতেন একজন ফ্যাটি লিভার রোগীর, নন অ্যালকোহলিক, অ্যালকোহলিক, দুটোই যদি একটু সংক্ষিপ্ত। আচ্ছা, আমি আগে মানে অনুষ্ঠানের শেষে আমরা চাই যে একটা লোক ফ্যাটি লিভার হবে না কিভাবে, হ্যাঁ, এটাই হবে না, আগে এটাই। হবে না, মানে সে হবে যদি না কিভাবে? সবসময় রিয়েল ফুড খায়, জি জি হালাল তৈব খাবার খায় এবং ন্যাচারাল খাবার খায় এবং পরিমিত খায়, এক ভাগ খায়, এবং সে যদি মাঝে মাঝে রোজা রাখে, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে শেষ করে, এবং রেগুলার যদি তার হয় খেলাধুলা, নাহলে জিম অ্যাক্টিভিটি অথবা কোনো কায়িক শ্রম যদি থাকে, সে যদি আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রোদে যায়, ঘাসে হাঁটে, হ্যাঁ, এবং নিজেকে একটু সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তাহাজ্জুদ পড়ে, কারণ আল্লাহর সাহায্যও তো লাগবে। আল্লাহ সাহায্য ছাড়া কি কেউ রোগ থেকে বাঁচতে পারবে? আল্লাহ তো যে কোনো সময় যে কাউকে যে কোনো রোগ এমনিই দিতে পারেন। তো এই বিষয়গুলো চললে আশা করা যায় সে মোটামুটি নিরাপদ থাকবে। তার সঙ্গে ভিটামিন ডিটা মাঝে মাঝে চেক করা, মাঝে মাঝে হোমায়ারটা চেক করা, হ্যাঁ, তারপর তার সিআরপিটা একটু চেক করা, মানে এগুলো হচ্ছে তার রুটিন চেক, মানে টিজিএইচডি রেশিও, লিপিড প্রোফাইলটা করা। এগুলো করলে সে নিরাপদ জোনে আছে কিনা, নাকি যেমন ধরেন ফ্যাটি লিভার হওয়ার আগে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হবে, জি তা ডায়াবেটিস হওয়ার 10-12 বছর আগে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে, তাহলে হোমায়ারটা করে নিলেই তো সে হয়ে যায়। তো এটা হলো তার হচ্ছে সতর্কতা। তো তাহলে তার আর হচ্ছে না, গেল। এরপর হচ্ছে যাদের হয়ে গেছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সো আপনাকে মদ খাওয়া ছাড়তে হবে। তো আপনি মদ খাবেন, হারাম জিনিস, হ্যাঁ, তো ফ্যাটি লিভার হবে না কেন? তো এটা মদ খাওয়া ছাড়তে হবে। আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আমাদের দেশে অ্যালকোহলিক ইজ নট কমন, জি জি আমাদের কমন হচ্ছে নন অ্যালকোহলিক। তো তারা কাইন্ডলি কিছুদিনের জন্য ফল খাওয়া যাবে না, ফ্রুক্টোজ খাওয়া যাবে না, ফ্রুক্টোজ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া যাবে না, ভাত রুটি ফল দুধ খাওয়া যাবে না। এরপর আপনি আবার খাবেন, সেটা আপনি বাকুইট খাবেন, কিনোয়া খাবেন, আরও অনেক খাবার আছে, কিন্তু এখন আপাতত খাওয়া যাবে না। তাহলে শাক সবজি, মাছ মাংস, ডিম সে খাবে, এটা দিয়ে শুরু। তারপর সে ভালো তেল ঘি খাবে, হ্যাঁ, এমসিটি খাবে, বুলেট কফি খাবে, কফি এনামা করবে। ইন্ডাস্ট্রিয়াল অয়েল তো বাদ দিতে এটা তো খুবই ওই যে জরুরি। ওই যে ওই যে হ্যাঁ, ইনফ্লামেটরি খাবার, ইন্ডাস্ট্রিয়াল অয়েল, সয়াবিন টাবিন খাওয়া যাবে না এগুলো। তো এখন সে খাবে হলো অলিভ অয়েল, সে অর্গানিক কোকোনাট অয়েল, ঘি যেটা আমাদের প্রাকৃতিক যে ঘিটা আছে ওটা খাবে, খুব ভালো হ্যাঁ, ঘি তারপর আছে। ঘানিতে ভাঙানো সরিষার তেল। আমাদের ঘিটা আপনার পছন্দ না, খুবই এবং ঘিটা আবার প্রচুর মানুষ নিয়েছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব হ্যাঁ, খুবই জনপ্রিয়। পছন্দ করেছে। এবং ঘি নিয়েও ওই যে কন্ট্রোভার্সি তারা করেছে, মানে ঘি এটা নিয়েও তারা কন্ট্রোভার্সি করেছে। এটা বহুত আগের কথা, তারপরেও তারা কন্ট্রোভার্সিতে নিয়ে আসছে। সেই ঘি তো এখন যে ঘিটা আমরা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করছে। তো যাই হোক, এই ঘি মানে সোজা কথা হলো ফ্যাটি লিভার রোগী ঘি খাবে, ফ্যাটি লিভার রোগী গরুর মাংস, খাসির মাংসও খাবে একটু পরে, আর ফ্যাটি লিভার রোগী ডিমের কুসুম খাবে, হ্যাঁ, নারকেলের তেল খাবে,
তবে পরিমিত। তারপর সে রোজা রাখতে হবে। মূলত ফ্যাটি লিভার ভালো হয় রোজা রেখে ব্যায়াম করলে। তাহলে আমি যদি লো ইনসুলিন স্টেট এবং লো সুগার স্টেট, মানে যখন সে অনেকক্ষণ না খেয়ে আছে, এই স্টেটে যখন সে এক্সারসাইজ করবে তখন ফ্যাট বার্ন হবে। ওই ফ্যাট বার্ন হলে লিভারের ফ্যাট বার্ন হয়ে যাবে, শক্তি তৈরি হলো, লিভার খালি হয়ে গেল। আর অবশ্যই তাকে স্ট্রেস কমানোর জন্য, ওই যে স্ট্রেসের সাথে সম্পর্ক আছে, তো তাকে 8টা শ্বাসের ব্যায়াম করা, খালি পায়ে ঘাসে হাঁটা, রোদ লাগানো, 10টার আগে ঘুমাতে যাওয়া, মোট 8 ঘন্টা ঘুমানো, এবং ঘুমের রুমটা যেন মানে শব্দ দূষণমুক্ত হয়, ঘুমের রুমটা যেন ওয়াইফাই দূষণমুক্ত হয়, মোবাইল ডিভাইসের দূষণমুক্ত হয়, বুঝছেন? অনেকে বেডরুমে টিভি রাখে, ইটস এ ভেরি আনহাইজিনিক। যদি টিভি কারো থেকেও থাকে একেবারে প্ল্যাগ সহ খুলে ফেলতে হবে, মানে ওই যে ইয়াটা। আর ওয়াইফাই যদি আপনাদের সবার বাসায় আছে, ওয়াইফাইয়েরও এই খুলে ফেলতে হবে, মানে রাউটারের কানেকশন খুলে ফেলতে হবে। এমনকি রুমের ভিতরে যদি ওই যে রেড লাইটগুলো থাকে না, ওই যে ওটারও কালো টেপ দিয়ে মেরে দিতে হবে, মানে কোনো আলো যেন রুমে না থাকে, একেবারে কবরের মতো অন্ধকার হতে হবে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে গরম পানি দিয়ে গোসল করা, হ্যাঁ, এবং কিছু কোরআন তেলাওয়াত করা বা ফিজিক্যালি কিছু বই পড়া, অন্তত 3-4 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া থেকে মানে ডিভাইস থেকে বেরোয় আসতে হবে। এবং খাওয়া 4 ঘন্টা আগে শেষ করতে হবে ঘুমাতে যাওয়ার। ফ্যাটি লিভার রোগী ঘুমাতে যাওয়ার 4 ঘন্টা আগে খাওয়া শেষ করবে, খালি পেটে এসে ঘুমাতে যাবে, টয়লেট আগেই সব কমপ্লিট করবে, রাতে কম পানি খাবে, কারণ ঘুম ভেঙে যায়, এটা বিরাট প্রবলেম। তো এই জন্যে যেন না, এই জন্যে তাকে অন্তত রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত একেবারে সুন্দর ঘুম একটা হইতে হবে। এরপরে বাকি ঘুমটা 2 ঘন্টা সে দিনেও ঘুমাতে পারে, অন্য সময় ঘুমাতে পারে, দুপুরে ঘুমাতে পারে, ওইটা আলাদা। তাহলে কফি আনামা করা জরুরি, 8টা শ্বাসের ব্যায়াম করা জরুরি, হট অ্যান্ড কোল্ড শট বা বরফ থেরাপি করা জরুরি। তো এইভাবে যদি সে করে তাহলে সে একদম ভালো হয়ে যাবে, তার কোনো প্রবলেম থাকবে না। আর যেটা জানতে চাচ্ছি, সেই জিগারতলা মানে হচ্ছে আপনার গোল্ডেন লিভার, যাতে আমাদের ছোট বাচ্চারা সেই গোল্ডেন লিভার নিয়ে বেড়ে উঠতে পারে, মাদের জন্য কিছু বলেন? মায়েদের জন্য হচ্ছে, বাচ্চাদেরকে আপনারা ক্ষুধা না লাগলে খাওয়া নিয়ে পিড়াপিড়ি করবেন না, তাকে সবসময় প্রাকৃতিক খাবার দিবেন। এবং এই বিষয়ে আমাদের অনেক আলোচনা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। যেমন ওদের জন্য আমাদের অর্গানিক কোকোনাট সুগার আছে, ওদের মিষ্টি হিসেবে হানি বা অর্গানিক যে হানি সেটা আছে। তো ওদেরকে আপনি বিভিন্ন রকম মানে ডেজার্ট ঘরে তৈরি করে দিতে পারেন, প্যানকেক ঘরে বানায় দিতে পারেন, আমাদের বাকহুইটের আটা আছে, হ্যাঁ, আমাদের ব্ল্যাক রাইস আছে, স্টিল কার্টস অর্গানিক ওটস আছে, ওটস দিয়ে আপনি অনেক কিছু করে দিতে পারেন। সোজা কথা হলো, বাচ্চাকে ঘরেই যা করার করে দেন, ক্ষুধা না লাগলে খাওয়া নিয়ে পিড়াপিড়ি করবেন না। ধরেন স্কুলে যাচ্ছে, আপনি না খেয়ে গেল, আপনি টিফিনে দিয়ে দেন, ওর ক্ষুধা লাগলে খাবে, নাহলে বাসায় এসে খাবে। সো ক্ষুধা লাগলে খাবে, এটা। আর বাকিটা তো অলরেডি আমরা আলোচনা করেছি, যে তারা আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, রোদে যাবে, ঘাসে হাঁটবে, এগুলো যেইটা আমরা অলরেডি আলোচনা করেছি, ওইটা ফলো করলে আশা করি বাচ্চারা এইভাবে থাকবে। আর মনে রাখবেন আরেকটা লাস্ট কথা, সেটা ভুলে গেলে চলবে না, যে ফ্যাটি লিভারের জন্য মনে রাখবেন, লিভার হচ্ছে আমার যত মেডিসিন আমরা খাই বেশিরভাগ হচ্ছে লিভারে যায় এবং কিডনিতে যায়। লিভারে গিয়ে মেটাবলিজম হয়, কিডনি যার এক্সক্রিশন হয়। সো মনে রাখবেন, যে কোনো ড্রাগ, এনিথিং, এবং কেমিক্যাল মিশ্রিত, এমনকি পেস্ট, কেমিক্যাল মিশ্রিত যা আছে, কেমিক্যাল মিশ্রিত এমনকি সাবান, শ্যাম্পু, মাউথ ওয়াশ, হ্যাঁ, ফ্লোরাইডযুক্ত, বা আপনার ফেস ওয়াশ, অথবা আপনার লিপস্টিক থেকে শুরু করে, মানে সোজা কথা হলো টোটালি কেমিক্যাল যতটা আমার এক্সপোজ কমানো যায়, মেকআপ থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, হ্যাঁ, ইত্যাদি সব কিছু খেয়াল রাখতে হবে। সো কেমিক্যাল লিভারকেই মানে ইয়ে করে। এই জন্যে যারা লিভারকে ভালো রাখতে চান, তাকে লিভারকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি কেমিক্যাল ঠোঁটে লাগালেও লিভারের অশান্তি হয়, কেমিক্যাল মাখলে অশান্তি হয়, কেমিক্যাল দিয়ে সাবান দিলে, দাঁত মাজলে, মাউথ ওয়াশ দিলে। সো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শেষ যে কথাটা হলো যে ওষুধ, ওমা কি বলে, লিভারের আবার ওষুধ কি লাগবে? আপনি খালি লিভারকে একটু রোজা রেখে ওকে রেস্ট দেন, খাইয়েন না, আর ভালো ঘুমায় তাকে রেস্ট দেন, লিভার নিজে নিজে ঠিক হইতে পারে। এটাই তো স্যার, মানে এটা খুবই দুঃখজনক। লিভারকে শেষ মানে ভালো করার জন্য ওষুধ দিচ্ছে, বিষ দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালেক। মানে ওকে বিশ্রাম দিলে ও এমনি ভালো হয়ে যাবে, আপনি তারে আবার কেমিক্যাল দিয়ে গুতা মারতেছেন কেন? তারে কেমিক্যাল দিয়ে গুতাচ্ছেন কেন? জি জি, এটা জানেন, এই যে বললাম রুট কজ না জানেন। আশা করি প্রিয় দর্শক, এই স্বাস্থ্য জ্ঞানের আলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এবং আরও যদি এই ব্যাপারে যত প্রশ্ন থাকে আমাদের করবেন। আমরা ভিডিওটা আরও বড় করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যে এরপরে আরও পর্ব করব, আপনারা প্রশ্ন করলে সেটার আলোকে আমরা করব। তো নিজেরা সবাই একটু স্ক্যান করে রাখবেন। ফ্যাটি লিভারের জন্য এখন আলট্রাসোনোগ্রাফি করা হয়, ফাইবার স্ক্যান করা হয়, কিন্তু তার আগে হোমায়ার জানতে হবে, টিজিএইচডি রেশিও জানতে হবে, ভিটামিন ডি ভালো রাখতে হবে 90-100, হোমায়ার আপনার 1-এর ভিতরে রাখলে ভালো, 0.5 to 1.5-এর রেঞ্জে।
ইনসুলিন, সুগার এগুলো চেকে রাখতে হবে, লিপিড প্রোফাইল, তো এগুলো আপনারা একটু কাইন্ডলি স্ক্যানগুলো করে রাখবেন, তাহলে নিরাপদ থাকার জন্য এটাই হচ্ছে আমি বলবো। একটু কাইন্ডলি সবাইকে ছড়াবেন আর কমেন্ট করবেন। আর এই অনুষ্ঠানগুলোকে আমরা রেগুলার চালাবো কিনা, আমাদের অলরেডি আশা করি ডায়াবেটিসের পর্বটা আপনারা দেখেছেন, কে কে দেখেছেন কাইন্ডলি কমেন্ট করবেন। তা আমাদের পর্বগুলো কেমন লাগছে বা আপনারা কীরকম চান, আপনাদের মতামত সেগুলো আমাদেরকে কাইন্ডলি জানাবেন। তো প্রিয় দর্শক, এরপরে আমরা অপেক্ষা করছি আপনারা কোন বিষয় নিয়ে আমরা নেক্সট পর্বটি করব। আপনারা সবাই কমেন্ট করলে সেটার উপর ভিত্তি করে আমরা নেক্সট পর্বটা করব। প্রিয় দর্শক, স্যার আমাদেরকে অনেক মূল্যবান সময় দিলেন, মূল্যবান কিছু দিক নির্দেশনা দিলেন। আমরা এই দিক নির্দেশনাকে গভীরভাবে হৃদয়ে ধারণ করব এবং আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলোকে প্রয়োগ করব। প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, ওষুধমুক্ত থাকেন এবং জেকে লাইফস্টাইলের সঙ্গেই থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী পর্বে। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।